আসসালামু আলাইকুম এভরিওয়ান, এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব ম্যাথমেটিক্সের অধ্যায় 3 অর্থাৎ বহুপদী এবং বহুপদী সমূহের সমীকরণ। এই অধ্যায়ে আমরা যা যা শিখব আপনারা এক নজর দেখে নিন। বহুপদী এবং বহুপদী সমীকরণের সংজ্ঞা, বহুপদী সমীকরণের মূল এবং সহগের ব্যাখ্যা, বহুপদী সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, দ্বিঘাত বহুপদী সমীকরণের মূল এবং মূলের প্রকৃতি নির্ণয়, মূলের বৈশিষ্ট্য নির্ণয় এবং সবশেষে আমরা দেখব কিছু সমস্যাবলীর সমাধান। তার চলুন আমরা শুরু করি। তো প্রথমেই আমরা দেখব বহুপদী এবং বহুপদী সমীকরণের সংজ্ঞা কি। তো আমাদের বহুপদী সম্পর্কে জানার আগে ফার্স্টে চলুন আমরা একটু দেখে নিই যে রাশি জিনিসটা কি। রাশি জিনিসটা হলো ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকেই বলা হচ্ছে রাশি। অর্থাৎ আমরা জানি দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা বা ভর যেটাই বলুন না কেন, যা কিছুই এই পৃথিবীতে আপনি পরিমাপ করতে পারবেন তার সবকিছুকেই বলা হয় হলো রাশি। এবং রাশিকে সাধারণত বিভিন্ন প্রতীক বা চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন আমরা কিছু উদাহরণ যদি দেখি, দেখবেন যে দৈর্ঘ্য যাকে এল দ্বারা প্রকাশ করা হচ্ছে, সময় যাকে টি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এখন বীজগাণিতিক রাশি কি? এই রাশি জিনিসটা হলো যেটাকে পরিমাপ করা যাবে সেটা হলো রাশি। আর বীজগাণিতিক রাশি হলো যে দেখুন এক বা একাধিক সংখ্যা, চলকের ঘাত, অপারেটর সংবলিত রাশিকে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি। অর্থাৎ এটা একরকম রাশি যেটা বীজগণিতের মধ্যে আমরা ইউজ করব, যেখানে থাকবে সংখ্যা, চলকের ঘাত এবং অপারেটর। আর আরেকটা জিনিস কি, বীজগাণিতিক রাশিতে যেসব অঙ্ক যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযোজিত তাদেরকে বলা হচ্ছে হলো পদ। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আপনারা দেখবেন যে এই যে একটা রাশি আমি লিখেছি 2x + 3ay - 5। তা এইটার মধ্যে আপনারা বলুন তো যে আমি এখানে কি কি বলেছি, সংখ্যা কোনগুলো এখানে 2 3 5 -5, এই যে 2 তারপর 3 -5 এগুলো কি, এগুলো এক একটা হলো সংখ্যা। এরপরে আমরা কি বলেছি যে চলক থাকবে, চলক কোনগুলো বলুন তো, এই যে দেখুন লেখা আছে x এবং y চলক আমরা বলতে কি বুঝি, যেগুলোর মান পরিবর্তনশীল। যেমন x এর মান এখানে 5 হতে পারে, 3 হতে পারে, আমরা কিন্তু জানি না, যে কোনো কিছু মান হতে পারে। আর আরেকটা হলো যে প্রতীকগুলো কোনো একটা নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তাদেরকে কি বলা হচ্ছে, ধ্রুবক। যেমন এখানে দেখুন -5 যেটা, এটা কি, এটার মান কিন্তু -5 -5ই থাকবে। তো এটা একটা কি, এটা একটা ধ্রুবক যার মানটা নির্দিষ্ট। তো চলুন এখন আমরা যেহেতু রাশি সম্পর্কে জানলাম, বীজগাণিতিক রাশি সম্পর্কেও জানলাম, এখন আমরা বহুপদী সম্পর্কে কিছু আইডিয়া পেতে পারি। এখন বহুপদী, আমি যদি ইংলিশটা আপনাদের বলি, বহুপদী ইংলিশটা হলো পলিনোমিয়াল। পলি মানে হলো বহু, এই দেখুন পলি মানে হলো বহু। তো এখান থেকে এই ওয়ার্ডটা এসেছে, পলিনোমিয়াল ওয়ার্ডটা, যেটার অর্থ হলো বহুপদী। অর্থাৎ এখান থেকে আপনাদের জিনিসটা মনে হতে পারে যে মনে হয় এখানে অনেকগুলো পদ থাকবে, বহু পদ মানে অনেক পদ থাকবে, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে ওইরকম না। ব্যাপারটা আপনার এখানে একটা পদও থাকতে পারে, সেক্ষেত্রেও সেটা বহুপদী হতে পারে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই যে বহুপদীর সংখ্যাটা কি। সংখ্যাটা আপনারা দেখুন যে a0, a1, a2, an। আমরা সাধারণত আমরা যে অ্যালফাবেট আছে, ইংরেজি অ্যালফাবেটের প্রথম দিকের অক্ষরগুলো অর্থাৎ a b c এই টাইপের যে অক্ষরগুলো আছে সেগুলো দ্বারা আমরা ধ্রুবক প্রকাশ করি। যেমন 5 3 6 এই মানগুলো যেরকম পরিবর্তন হয় না, সেরকম আমরা ধরে নিই যে a b c এই মানগুলো পরিবর্তন হয় না। আর আমরা এই ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলো যেমন x y z এগুলোকে আমরা চলক হিসেবে ধরে নিই, যে মানগুলো পরিবর্তন হয়। তো এখানে আমি কি বলেছি বলুন তো, a0 a1 a2 অর্থাৎ অনেকগুলো ধ্রুবক আছে। এইভাবে an মানে n সংখ্যক ধ্রুবক আছে, এই প্রত্যেকেই কি ধ্রুবক, অর্থাৎ x বর্জিত সংখ্যা। x বর্জিত, দেখুন এগুলো কোনোটার সাথে কি x আছে, x কিন্তু নাই, তাই না? ওকে, এখন এইটাকে কি বলা হয়েছে, দেখুন যেখানে a0 = 0 হতে হবে এবং n belongs to n হতে হবে। আপনারা কি এই চিহ্নটা কি জানেন? এই চিহ্নটা বলা হলো belongs to, অর্থাৎ n জিনিসটা হলো এই যে n বড় হাতের n লিখছি এটার উপাদান। বড় হাতের nটা কিভাবে লিখতে হয়, আপনারা যদি খাতায় লিখবেন তখন এই যে এইভাবে লিখবেন, সামনের মাথাটা একটু মোটা করে দিয়ে। এই বড় হাতের n দ্বারা কি বোঝায় বলুন তো? বড় হাতের n দ্বারা বোঝায় হলো স্বাভাবিক সংখ্যার সেট। এখন বলুন তো হোয়াট ইজ স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে 1 2 3 এইভাবে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তা আমি এখানে বলছি যে n অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে, মানে কোনো ভগ্নাংশ হওয়া যাবে না, নেগেটিভও হওয়া যাবে না। এই যে খেয়াল রাখবেন জিনিসটা, যদি ভগ্নাংশ হয় বা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু সেটা আপনার হবে না, কি হবে, বহুপদী হবে না। আরেকটা কি বলা হয়েছে যে p of x, এই যে জিনিসটা আপনারা যদি দেখুন, আপনারা এখানে দেখুন কি বলছি, p of x সমান a0 x⁴n প্লাস a1 x⁻n-1 প্লাস a2 x⁻n-2 আপ টু a⁴n। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন, দেখুন a0 a1 a2, এই যে a0 যেটা, a0টাকে আমি কিন্তু a0ও বলতে পারি অথবা a0ও বলতে পারি, আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা বলতে পারেন।
এখন দেখুন এক্স এর পাওয়ার দেখুন, প্রথমে এক্স এর পাওয়ার কত আছে n, এরপরে কত আছে সেকেন্ডটায় n-1, এরপরে কত n-2, অর্থাৎ এক এক করে কমতেছে না, কমতে কমতে লাস্টে যায় কি হয়েছে বলুন তো, এখানে এক্স এর ভ্যালু আছে, এক্স এর ভ্যালু নাই, এখানে এক্স নাই বলতে কি বোঝাচ্ছে, এই যে দেখুন আমি যদি এই যে a টু দি পাওয়ার n যেটা, এটাকে যদি আমি লিখি a টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার 0, তাতে কি কোনো সমস্যা আছে বলুন তো? সমস্যা কিন্তু নাই, কারণ আমরা জানি যে কোনো একটা জিনিসের যে কোনো কিছুর, এটা আপনার চলক হোক ধ্রুবক হোক যে কোনো কিছুর, আপনি যদি পাওয়ার 0 দেন, এটার পাওয়ার কত 0, মানে ঘাত কত 0, যদি 0 দেন তাহলে সেটার মান কত হয় 1। তা এখানে যেহেতু x টু দি পাওয়ার 0 এটার মান কত 1, তার মানে আমি কিভাবে লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার 0 মানে কত 1। তো 1 দিয়ে গুণ করলে তো যা থাকবে তাই থাকবে, এই জন্য a টু দি পাওয়ার n ই হইল, এই জন্য এখানে কিন্তু a টু দি পাওয়ার n বলা হয়েছে। তার মানে আমরা কি একটা জিনিস দেখুন, এখানে n এর মান আমি যদি 5 ধরতাম তাহলে কি হতো, এই যে এটা হলো x এর পাওয়ার 5, এখানে হতো 5 থেকে একবার দিলে 4, এখানে হতো 5 থেকে 2 বার দিলে 3, মানে x এর পাওয়ার এক এক করে কমতেছে, কমতে কমতে লাস্টে যায় কি হয়েছে 0 হয়ে গেছে। এইভাবে বহুপদীকে এটা একটা সাধারণ একটা আকার, আমরা এই বহুপদী যারা বিভিন্ন যেমন এরকম একটা 5x -2y এগুলোকেও কিন্তু আমরা বহুপদী বলতে পারি। শুধু যে একটাই চলক থাকতে হবে তা না, একের অধিক চলকও থাকতে পারে, এগুলো সবকিছুকেই আমরা বহুপদী বলতে পারি। সেটাকে আমরা যদি একটু মানে একটা সাধারণ ফর্মে প্রকাশ করি তাহলে জিনিসটা এরকম হবে। ওকে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা দেখি পরবর্তীতে কি আছে। এই যে x এর n তম ঘাতের বহুপদী রাশি বলা হচ্ছে, কেন x এর n তম ঘাত বলা হচ্ছে বলুন তো? এই দেখুন x এর সর্বোচ্চ পাওয়ার এখানে কত n না, সর্বোচ্চ পাওয়ার এখানে n না, এই জন্য একে বলা হচ্ছে x এর n তম ঘাতের বহুপদী রাশি। এবং x এর কেন বলা হচ্ছে, কারণ এখানে দেখুন এখানে চলক একটি, সেই চলকটা কি x, তো এই জন্য এটাকে বলা হচ্ছে x এর n তম বহুপদী রাশি, x এর n তম ঘাতের বহুপদী রাশি। ওকে, এখন চলুন এখানে কি বলা হয়েছে, x এর যে গরিষ্ঠ ঘাত, গরিষ্ঠ মানে কি বলুন তো? গরিষ্ঠ মানে হলো সবচেয়ে বড়। তা x এর অনেকগুলো পাওয়ার আছে না, এখানে x এর পাওয়ার কত n, এখানে n-1, এখানে n-2। একটা উদাহরণ আপনাদের দিই, দেখুন 5x স্কয়ার মাইনাস 3x যোগ 2, এখানে বলুন তো এখানে x এর পাওয়ার কত, এই যে এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার কত, কিছু নাই মানে 1, এখানে x এর পাওয়ার কত, x ই নাই, মানে কি x এর পাওয়ার 0, তাই না? হ্যাঁ, এখন হইল। এখন দেখুন এখানে তাহলে এইটা বলুন তো, এটা x এর না, কারণ খালি শুধু x আছে, x এর কততম ঘাতের রাশি, 2 তম ঘাতের রাশি, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার 2। এই যে এখানে বলা আছে যে x এর সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা অনুসারেই তো আমরা এখানে বলতেছি যে তত ঘাতের রাশি, এই জন্য। আরেকটা কি বলছে, x এর গরিষ্ঠ ঘাত, এখানে x এর গরিষ্ঠ ঘাত কত বলুন তো 2, তো এই জন্য এটাকে বলা হবে কি বহুপদীর ঘাত বা মাত্রা বলা হয়। তার মানে আমি যদি বলি যে এই যে একটা আমি যে লিখলাম এইটা আপনার বলুন তো এটার মাত্রা কত বা ঘাত কত, এই বহুপদীটার মাত্রা হবে হলো 2, কারণ কি x এর সর্বোচ্চ পাওয়ার এখানে কত 2, এই জন্য। ওকে, আরেকটা জিনিস দেখুন, গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটিকে বলে মুখ্য পদ। মুখ্য মানে কি, একটু মানে যেটা একটু বড় সড়ো টাইপের, মানে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটাকে বলা হয় মুখ্য। তো গরিষ্ঠ মাত্রা এখানে কোনটা ছিল বলুন তো? গরিষ্ঠ মানে বড়, তো সর্বোচ্চ পাওয়ার ছিল এখানে 2, x এর পাওয়ার সর্বোচ্চ ছিল 2, তো এই যে 2 পাওয়ারওয়ালা যেটা, এই পদটা কোনটা, এই যে কি বলছে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ। তো গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ কত, 5x স্কয়ার, তাই না? এটাই কিন্তু একটা পদ। তো এই পদটাকে কি বলা হয়েছে, মুখ্য পদ। অর্থাৎ আপনারা কি দেখবেন, একটা বহুপদী রাশি যখন দেখবেন তখন বহুপদী রাশিটার আপনাদের ফার্স্ট কাজ হবে যে সেখানে চলক কয়টা আছে সেটা বের করা। চলক মনে করেন যে শুধু x আছে, তো ঠিক আছে সেটা x এর চলকের বহুপদী রাশি। এরপর আপনারা দেখবেন কি সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত যেটা x এর সর্বোচ্চ ঘাত মানে চলকের সর্বোচ্চ ঘাত যেটা, সেটা হবে হলো ওই বহুপদীর কি হবে, ওই বহুপদীর ঘাত বা মাত্রা। যেমন এখানে যেহেতু 2 সর্বোচ্চ পাওয়ার, এজন্য এটার ঘাত কত বা মাত্রা কত হয়েছে 2। এরপর আপনারা কি দেখবেন গরিষ্ঠ মাত্রাযুক্ত সেই পদটা, মানে যেই পদে আপনি সর্বোচ্চ পাওয়ার পাইছেন সেই পদটা কত, সেই পদটা 5x স্কয়ার এখানে। তো এই জন্য এখানে মুখ্য পদ কত বলুন তো, 5x স্কয়ার। ওকে, আর বৃহত্তম ঘাত বিশিষ্ট পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। এখানে বলুন তো এখানে সহগ কোনটা? সহগ সম্পর্কে আপনারা যদি আপনারা নিশ্চয়ই 9 10 এ পড়ে এসেছেন, যখন আপনারা বীজগণিত সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, ওখানে আপনারা খুব সুন্দর মতো জানেন যে চলকের সাথে যে সংখ্যাটা থাকবে সেটাই হলো তার সহগ। যেমন আমি যদি এখানে লিখি যে এই যে 5x স্কয়ার, এখানে সহগ কত বলুন তো? সহগ কিন্তু 5, এই জন্য মুখ্য সহগ কেন বলা হচ্ছে? মুখ্য ঘাত যেটা সেই পদটা হলো মুখ্য পদ, মুখ্য পদের যে সহগটা সেটা কত 5, এই জন্য এটার মুখ্য সহগ কত 5। যদি আমি এখানে 5 না হয় যদি এটা -5x স্কয়ার হতো, তাহলে বলুন তো মুখ্য সহগ কত হতো? সহগ বলার সময় কিন্তু অবশ্যই চিহ্ন সহ বলতে হবে, তখন কিন্তু এখানে আমি মুখ্য সহগ বলতাম হলো -5। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। সামনে যখন আমরা দেখবো জিনিসটা আমরা আরো বুঝবো। ভালো করে খেয়াল করবেন, কারণ এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে। আপনাদের কিন্তু একদম বেসিক থেকে শেখানো হচ্ছে, বেসিক থেকে আপনারা যদি যেন আপনাদের জন্য স্ট্রং হয়, যেন আপনাদের বহুপদী সম্পর্কে কোনো প্রশ্ন দিয়ে কেউ যেন কখনো আটকাতে না পারে, এই জন্যই আমরা এইভাবে কোর্সটা ডিজাইন করেছি। তো আসুন আমাদের সাথেই থাকুন, দেখুন এখানে কি বলা হচ্ছে
জিরো মাত্রাযুক্ত অর্থাৎ চলক বর্জিত পদকে ধ্রুবপদ বলা হচ্ছে। এই যে দেখুন এইখানে আমরা জিরো মাত্রাযুক্ত কোনটা, এই যে এটা x টু দি পাওয়ার 0, এখানে লাস্টেরটা না, হ্যাঁ এটা x টু দি পাওয়ার 0 মানে কি 1 মানে সেটা কি লেখার দরকার আছে? দরকার নেই। তার মানে এটা কি এখানে হলো এটা জাস্ট 2 থাকলো। এখন বলুন তো কি বলছে, সেটাকে ধ্রুবপদ বলা হচ্ছে। তাহলে বলুন তো এই যে বহুপদী রাশিটা, এই বহুপদী রাশির ধ্রুবপদ কত? সেটা হলো 2। যদি -2 হতো তাহলে হয়তো -2, মনে করেন এখানে আমি মাইনাস দিলাম, তাহলে হয়তো কি -2, তাই না? খুবই স্বাভাবিক। মানে যেটা আপনার x বর্জিত পদ, মানে যেটার সাথে x থাকবে না, সেটাই হলো আপনার কি ধ্রুবক পদ। ওকে, এখন এই যে দেখুন, এখন অনেক কথা বললাম, ওই কথাগুলো দিয়ে আমরা একটা এখানে উদাহরণ দেখতেছি। উদাহরণ যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এই যে একটা উদাহরণ দেওয়া আছে 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 9x প্লাস 5x কিউব প্লাস 1। বলুন তো এইটার মধ্যে আমরা এতক্ষণ যে যে জিনিসগুলো শিখলাম সেইগুলো অনুসারে এইটা বলুন তো এখানে আমরা কি দেখবো? প্রথমে দেখবো যে এটা কত ঘাতের রাশি। কত ঘাতের রাশি বলুন তো? এটা সর্বোচ্চ ঘাত কত? 4, তাই না? x টু দি পাওয়ার 4 সর্বোচ্চ হলো 4। তাহলে এই যে দেখুন, তাহলে এটার গরিষ্ঠ ঘাতকে বলা হচ্ছে ঘাত বা মাত্রা। তাই এইটার আপনার কত, মাত্রা কত? এই বহুপদী রাশিটা 4। এরপরে বলুন যে মুখ্য পদ কত বলুন তো? এই যে 3x টু দি পাওয়ার 4, এই পুরোটাই কি মুখ্য পদ। এরপরে হলো মুখ্য সহগ কোনটা বলুন তো? 3x টু দি পাওয়ার 4, এখানে সহগ কোনটা আছে? 3, তাহলে মুখ্য সহগ হলো 3। নেক্সট বলুন তো এখানে আপনার ধ্রুবপদ কোনটা? এই যে দেখুন +1, তাই না? এটার সাথে কিন্তু কোনো x নাই, মানে x নাই মানে কি এটা x টু দি পাওয়ার 0 আছে এটার সাথে, তাই না? তার মানে এটা হলো ধ্রুব। এই দেখুন এই কথাটাই আমি এখানে সুন্দরভাবে বলছি। এই দেখুন যার ঘাত 4, কেন 4? কারণ এই সর্বোচ্চ পাওয়ার 4। মুখ্য পদ 3x টু দি পাওয়ার 4, কারণ সর্বোচ্চ পাওয়ার যেই পদটাতে সেই পদটা হলো 3x টু দি পাওয়ার 4। মুখ্য সহগ 3, কেন? কারণ সর্বোচ্চ পদ যেই পদটাতে সেই পদটায় আপনার সহগ কত? 3। আর কি ধ্রুবক পদ 1। এই যে দেখুন লাস্টে যেটা x বর্জিত রাশি সেটা কত? 1। সো এইভাবে আপনারা বহুপদী বুঝতে পারবেন। এখন আমরা বহুপদী জাস্ট একটা লিখলেই হবে না, সেটাকে আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করবো, তাই না? তো দেখুন বহুপদীর আদর্শ রূপ কাকে বলে? হলো x চলকের বহুপদীকে সাধারণত x এর ঘাতের অধক্রমে, অর্থাৎ মুখ্যপদ থেকে শুরু করে ক্রমে ধ্রুবপদ পর্যন্ত বর্ণনা করা হয়। অর্থাৎ আপনার x এর পাওয়ার ধীরে ধীরে কমাতে থাকবেন। কমানোর পরে যে রূপটা পাবেন সেটা হলো তার আদর্শ রূপ। যেমন একটা উদাহরণ দেখি, এই যে দেখুন একটা উদাহরণ 2x স্কয়ার প্লাস 9x প্লাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব প্লাস 1। এইটা কি একটা x এর ঘাতের, এটাকে আমরা অধক্রমে বর্ণনা করব। কেন করব? দেখুন তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত? এখানে বলুন তো 4। তাহলে এই যে বহুপদী রাশিটা, এটার ঘাত বা মাত্রা কত? 4। তারপরে বলুন তো এটা মুখ্যপদ কত? 3x টু দি পাওয়ার 4। তারপরে এটা বলুন যে এটা ধ্রুবপদ কত? 1, তাই না? এখন এটাকে আমরা কি করব? ঘাতের অধক্রমে বর্ণনা করব। ঘাতের অধক্রমে বর্ণনা করলে কি হবে বলুন তো? সর্বোচ্চ অধক্রম মানে কি? উপর থেকে নিচে, মানে বেশি থেকে কম। তো বেশি সর্বোচ্চ পাওয়ার কোনটা? এই যে মুখ্যপদ থেকে প্রথমে রাখতে বলছে, তো মুখ্যপদ থেকে আমরা প্রথমে রাখলে 3x টু দি পাওয়ার 4। তারপরে কোনটা হবে বলুন তো? এরপরে আমরা দেখবো যে x এর পাওয়ার আস্তে আস্তে আমরা কমালে কোনটা হচ্ছে? এই যে এটা আসছে না 5x কিউব, 4 থেকে 3 হয়ে গেছে না, তো লিখলাম 5x কিউব। এরপরে কত হবে? দেখুন 2x স্কয়ার, তাই না? এই যে পাওয়ার একটু করে কমতেছে, 2x স্কয়ার। তারপরে কত হবে বলুন তো? 9x, তো প্লাস 9x। তারপরে কত হবে? +1, তাই না? এই যে পাওয়ার কিন্তু আমি বড় থেকে ছোট করে সাজাইলাম। এই যে সাজাইলাম, এটা কি বলা হয়? হলো বহুপদীর আদর্শ রূপ। অর্থাৎ বহুপদীর আদর্শ রূপ মানে আপনি জাস্ট চলকটাকে আপনি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পাওয়ারে সাজাবেন। সাজানোর পরে আপনি যে জিনিসটা পাবেন সেটাই হবে তার আপনার কি আদর্শ রূপ। তাহলে এই যে দেখুন এটাকে আমরা যদি দেখি, এই যে দেখুন এখানে সাজানো হয়েছে, এই যে দেখুন সর্বোচ্চ পাওয়ারটাকে বা মুখ্যপদটাকে প্রথমে রাখা হয়েছে, লাস্টে x বর্জিত রাশিকে রাখা হয়েছে, আর পাওয়ার দেখুন 4 3 2 1 0 এক এক করে কমানো হয়েছে। তো এইভাবে বহুপদীকে আদর্শ রূপে লেখা হয়। আচ্ছা, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন বহুপদীর আদর্শ রূপটা কি। তাহলে এখন চলুন আমরা পরবর্তীতে দেখি বহুপদী হতে হলে তার জন্য কি কি শর্ত লাগে। প্রথমে 1 নম্বর হলো চলকের ঘাত বা পাওয়ার। চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক হতে হবে, ঠিক আছে? অঋণাত্মক বলতে কি বোঝায় বলুন তো? অঋণাত্মক মানে পজিটিভ হতে পারে, 0 হতে পারে, কিন্তু নেগেটিভ হওয়া যাবে না। ওকে, তাই না? অঋণাত্মক, পজিটিভ এবং 0 হতে পারবে কিন্তু নেগেটিভ হওয়া যাবে না। নেক্সট কি বলা হয়েছে? পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ হাফ, 3/2 এরকম কিছু হবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে হবে, 1 2 3 এগুলো হতে পারবে পাওয়ারটা, ঠিক আছে? ঘাত বা পাওয়ার। এখন দেখুন আমরা একটা উদাহরণ দেখি কয়েকটা, তাহলে আমরা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো। দেখুন প্রথম উদাহরণ দেখি 3x স্কয়ার প্লাস 9x প্লাস 2, তাই না? এখানে দেখুন এখানে আপনাকে কি বলছে? চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক হতে হবে। অঋণাত্মক কি সবগুলো? এই যে এখানে আছে 2, এখানে আছে 1, এখানে কত বলুন তো? 2x মানে কি? 2x টু দি পাওয়ার 0, তাই না? একটু আগে আমরা আপনাদের বুঝেছি যে কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়, টোটালটা 1 হয়, 1 হলে সেটা লেখা লাগে না, এই জন্য এইভাবে আসছে। তো এটা একটা বহুপদী সমীকরণ, কারণ সবকিছু মিলছে, তাই না? পূর্ণ সংখ্যা ঘাত সবগুলো 2 0 সবগুলো, হ্যাঁ তার মানে ঠিক আছে। এখন নেক্সট আমরা দেখি, এই যে দেখুন এইটার মধ্যে এটা কি বহুপদী? না, এটা কিন্তু বহুপদী না। খেয়াল করে দেখবেন, বহুপদ হলেই যে বহুপদী হবে তা কিন্তু না। বহুপদ হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। কন্ডিশনের একটা কি বলা হয়েছিল? যে পূর্ণ সংখ্যা ঘাত হতে হবে, পাওয়ারগুলো পূর্ণ সংখ্যা হতে পারে। এখানে কি পূর্ণ সংখ্যা ঘাত আপনারা দেখতেছেন? না কিন্তু। এই দেখুন x টু দি পাওয়ার 1/3, আবার দেখুন x টু দি পাওয়ার 1/2 মানে হাফ, এগুলো কি পূর্ণ সংখ্যা? না, এগুলো পূর্ণ সংখ্যা না। তাই এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা না, তো আমাদের আর কিছু দেখা লাগবে না। এটা একটা কন্ডিশন ফুলফিল করে নেই, তার মানে এটা বহুপদী সমীকরণ না।
জাস্ট মানে বহুপদ হলেই যে বহুপদী হবে তা না, বহুপদ কিন্তু এই যে দেখুন এই যে কন্ডিশনটা মানে নেই, এজন্য এটা বহুপদী না। আরেকটা উদাহরণ দেখি, এই যে দেখুন এখানে কি আছে, এখানে সমস্যা আছে, এই যে -1 পাওয়ার -2 পাওয়ার, আমরা কিন্তু বলছিলাম অঋণাত্মক হতে হবে, কিন্তু -1 -2 এগুলো কি ঋণাত্মক, ঘাত ঋণাত্মক হওয়া যাবে না, এই জন্য এটা কি বহুপদী সমীকরণ না। তার মানে আপনাদের এখন যে কোনো সংখ্যা, যে কোনো একটা যদি আমি একটা রাশি দিয়ে যদি আপনাকে বলি যে এটা বহুপদী নাকি বহুপদী না, আপনারা কি বুঝতে পারবেন? অবশ্যই আপনাদের বুঝতে পারা উচিত। এখন দেখি পরবর্তীটা 3x + 2, এটা কি বলেন তো, এটা কি বহুপদী? হ্যাঁ এটা বহুপদী, কারণ এখানে কত, x এর পাওয়ার এখানে আছে 1, এখানে x এর পাওয়ার কত 0, তো x এর অঋণাত্মক হতে হবে, অঋণাত্মক হইছে, হ্যাঁ অঋণাত্মক, পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা, হ্যাঁ 0 তো পূর্ণ সংখ্যা। আপনারা কি জানেন পূর্ণ সংখ্যা সেট কোনটা? পূর্ণ সংখ্যা হলো এই যে z দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে, যে একটা মাঝখানে জেডটাকে একটু মোটা করে লিখতে হয়, পূর্ণ সংখ্যা সেট হলো এরকম। এই যে দেখুন, এই যে আনলিমিটেড সংখ্যা, কারণ এটা আপনার শেষ নেই শুরু নেই, তো এটা এইভাবে লিখতে হয়, -2 -1 0 1 2, এভাবে এটা যাচ্ছে, তাই না? এই যে দেখুন 0 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাই না? তো এই জন্য এটা বহুপদী সমীকরণ, কারণ এটা দুইটা কন্ডিশনই ফুলফিল করেছে। এরপর দেখুন 5, জাস্ট আমি একটা 5 লিখলাম, আপনাদের মনে হতে পারে যাতে একটা পদ আছে, এটা কি কেমন বহুপদী হয় সম্ভব? হ্যাঁ এটাও কিন্তু বহুপদী হওয়া সম্ভব, কারণ এখানে কি আছে, আমাকে কিন্তু বলে নেই যে বহুপদী মানে অনেকগুলো পদ হওয়া লাগবে, আমাকে কিন্তু এরকম কোনো কন্ডিশন দেয়নি। আমাকে যদি এরকম কন্ডিশন দিত তাহলে আমরা ওটা খেয়াল করতাম, কিন্তু এখানে যে 5 মানে কি, 5 মানে হলো, দেখুন আপনারা এটাকে যদি এইভাবে লেখেন, এখানে আপনারা মনে করতে পারেন যে এখানে চলকের ঘাত, এখানে তো চলকই নেই, তাহলে এখানে কোথায় আমরা বহুপদী হবে? কিন্তু এখানেও কিন্তু চলক আছে, কিভাবে বলুন তো, 5 × x⁻0 এভাবে লেখা যায় না, কারণ x⁻0 মানে কত 1, তো 5 × 1 মানে কি 5, তাই না? জিনিসটা মিলছে না? তাহলে দেখুন x এর পাওয়ার এখানে কি আছে, 0 আছে, 0 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ পূর্ণ সংখ্যা, নেগেটিভ না, তার মানে এটা একটা বহুপদী সমীকরণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা সংখ্যা দেখি, a⁻x, e⁻x, log x, ln x, এটা কিন্তু বহুপদী না। চিন্তা করে দেখুন, ঘাত হিসেবেই এখানে x আছে, ঘাত হিসেবে কিন্তু আমরা x y চাইনি, আমরা চাইছি যে x এর ঘাতের নিয়ে আমরা কথা বলছি, কিন্তু ঘাত হিসেবেই যদি x থাকে তাহলে কিন্তু সেটাও বহুপদী সমীকরণ হচ্ছে না। তো এগুলো যেহেতু আমাদের সত্য মানতেছে না, তো এগুলো এই জন্য বহুপদী না। ওকে, আশা করি আপনারা এরপরে আপনাদের যে ধরনেরই আপনাদের রাশি দেওয়া হোক না কেন, আপনারা দেখি সেটা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে হ্যাঁ এটা বহুপদী, হ্যাঁ এটা বহুপদী না। ওকে, এখন আমরা দেখব বহুপদী সমীকরণের মূল এবং তার সহগের ব্যাখ্যা। তো চলুন দেখি, প্রথমে আমরা দেখব এক চলকের বহুপদী। এখন এক চলকের বহুপদী প্রথমে এটা জানার জন্য আমাদের কি জানা লাগবে, চলক কি বলুন তো, যেগুলোর মান চেঞ্জ হয়, যেমন x y z, অর্থাৎ যেগুলোর মান পরিবর্তনশীল, যেগুলোর মান যে কোনো রকম হতে পারে, সেগুলো এক চলক যেহেতু বলছে, তার মানে এখানে জাস্ট একটা চলক থাকবে, হয় x থাকবে, না হয় y থাকবে, না হয় z থাকবে, বাট এরকম হবে না। এই যে দেখুন 5x + 3 - 2 এরকম হতে পারে, কিন্তু বা এই যে 2x² হতে পারে, কিন্তু 7x - 2y এটা হওয়া যাবে না, কারণ এখানে চলক কয়টা, একটা চলক, দুইটা চলক হওয়া যাবে না। এখানে বলছে এক চলকের বহুপদী একটা চলক হতে হবে। তাহলে দেখুন ওই কথাটাই এখানে বলছে, প্রতিটা পদে শুধুমাত্র একটি চলকের বিভিন্ন পূর্ণসংখ্যিক ঘাত এবং ধ্রুবক থাকে। আমরা যদি একটু বইয়ের ভাষায়, সংখ্যার ভাষায় জিনিসটা বলি তাহলে, আর আমরা যদি বোঝার চেষ্টা করি, বুঝলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন যে জাস্ট একটা চলক থাকবে, হয় x না হয় y না হয় z, যে কোনো একটা থাকবে, একের অধিক হতে পারবে না চলক। ওকে, নেক্সট আমরা এই যে দেখুন একটা উদাহরণ এখানে দেখা যাচ্ছে যে সাধারণ রূপে আমরা প্রকাশ করছি। সাধারণ রূপে প্রকাশ করলে জিনিসটা এরকম হয় যে দেখুন x এর পাওয়ার সবগুলোতে কিন্তু শুধুমাত্র x আছে, দেখুন এর জন্য আমি x টাকে হাইলাইট করে দিয়েছি যে এই শুধুমাত্র x আছে সবগুলোতে, এবং পূর্ণসংখ্যিক ঘাত এবং ধ্রুবক থাকবে। এই যে দেখুন পূর্ণসংখ্যিক ঘাত, এখানে আমরা এটা দেখেছি একটু আগেই, আমরা দেখেছি যে ইয়ার উপর বহুপদী রাশিকে কিভাবে প্রকাশ করা যায়, তো সেইভাবে এটাকে প্রকাশ করা হয়েছে। এখানে যেহেতু একটা চলক রয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে এক চলকের বহুপদী, যেখানে x হলো চলক। ওকে, এখন আমরা দেখবো যে এক চলকের বহুপদী তো আমরা দেখলাম, এখন আমরা দেখবো যে কি বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ বলতে এখানে এক চলকও হতে, এই যে এক চলকের বহুপদী হতে পারে, আবার দ্বি চলকের হতে পারে, দুই চলকের হতে পারে, সমস্যা নেই। তো এটাকে একটা সাধারণ রূপে প্রকাশ করা যায় যে এই যে দেখুন, এই যে এটা একটা বহুপদী রাশি আমরা জানতাম। তো সমীকরণ মানে কি, সমীকরণ মানে একটা সমান চিহ্ন থাকবে যার দুই পাশে সমান থাকবে, তাই না? এই পাশেও যা থাকবে, মানে দুই পাশের ভ্যালু সমান হবে। তো এই যে দেখুন মাঝখানে একটা সমান চিহ্ন দিয়েছি, এখানে 0 দিয়েছি, এইটার মানে এই পুরোটা মানে কি 0। যদি এরকম আকারের কোনো একটা সমীকরণ থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে বহুপদী সমীকরণ, কারণ এই যে এটা হলো বহুপদী রাশি। তো বহুপদী রাশিকে এক পাশে রাখে, বাকি পাশে আমি কিছু একটা রাখলে তাহলে সেটা হয়ে গেল কি একটা বহুপদী সমীকরণ। ওকে, তো এখন x এর যে মানগুলোর জন্য বহুপদী সমীকরণ সিদ্ধ হয়, তা অর্থাৎ রাশিটির মান শূন্য হয়, তাকে বলা হয় মূল বা রুটস। আমরা জানি যে মনে করেন যে 5x সমান হলো 10, এখানে x এর ভ্যালু কিসের জন্য সিদ্ধ হবে, x এর ভ্যালু আমরা জানি, এখানে খুব সহজেই আমরা বের করতে পারি যে x ইকুয়াল হলো 10/5 অর্থাৎ হলো 2। তো x এর ভ্যালু যেটা পাওয়া যাবে, অর্থাৎ x এর যেই ভ্যালুটার জন্য, মানে x এ আমি যে ভ্যালুটা বসালে এই সমীকরণটা সিদ্ধ হবে, সেটাকে কি বলা হয়, তার মূল বলা হয়। তো এখানে এই কথাটাই এখানে বলা হয়েছে যে
যে রাশিটির মান শূন্য হবে, অর্থাৎ রাশিটি কি হবে, এই যে দেখুন এটা কেমন করে রাশিটির মান শূন্য করা যায়, এই যে এটা এইভাবে লেখা যায় 5x - 10 সমান হলো 0, এভাবে রাশিটির মান শূন্য করা যায়। তারপরে x এর ভ্যালু এখানে কত হবে, 2 হবে, 2 হলে তাহলে রাশিটা ফুলফিল করতেছে। তো এইটাকেই বলা হচ্ছে মূল, অর্থাৎ যেই ভ্যালু দ্বারা একটা সমীকরণ সিদ্ধ হবে বা সমাধান হবে সেটাই হলো আমরা যে সমীকরণ সমাধানের যে অঙ্কগুলো করি ওখানে আমরা মূলত কি করি, মূলত আমরা মূল বের করি তার। ওকে, আরেকটা কি দেখা হয়েছে, n = 1 2 3 এর জন্য বহুপদী সমীকরণকে যথাক্রমে সরল সমীকরণ, n = যদি 1 হয় তাহলে সেটা কি আছে, সরল সমীকরণ, যদি 2 হয় তাহলে সেটাকে দ্বিঘাত সমীকরণ, এবং যদি 3 হয় তাহলে সেটাকে ত্রিঘাত সমীকরণ বলা হয়। ওকে, এই যে এনটা কি, এটা হলো চলকের পাওয়ার, অর্থাৎ চলকের যত পাওয়ার হবে সেটার উপর ভিত্তি করে চলকের পাওয়ার যদি 1 হয় তাহলে যেমন x⁴ যদি এরকম থাকে, সর্বোচ্চ পাওয়ার যদি এটা হয় তাহলে সেটাকে বলা হবে সরল সমীকরণ। x² অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তাহলে সেটাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। যদি x এর পাওয়ার সর্বোচ্চ 3 হয় তাহলে সেটাকে বলা হবে হলো ত্রিঘাত সমীকরণ। তা এখানে আমরা মূলত এই চ্যাপ্টারটাকে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা এখন বহুপদী সমীকরণের কিছু উপপাদ্য সম্পর্কে জানি। এই উপপাদ্যগুলো খুব ক্রুশাল কিছু উপপাদ্য, এগুলো আপনাদের খুব ভালো মতোই জানা দরকার, এবং এগুলো দিয়ে আপনারা দেখবেন বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে আপনার একটা কঠিন অঙ্ককে আপনারা খুব সহজে সলভ করতে পারবেন এই উপপাদ্যগুলো দ্বারা। তা চলুন আমরা দেখি উপপাদ্যটি কি বলছে। প্রথম উপপাদ্য কি বলেছে দেখুন, প্রথম উপপাদ্য হলো নাম হলো বীজগণিতের মৌলিক উপপাদ্য, ঠিক আছে, যেখানে বলছে প্রতিটি বহুপদী সমীকরণের অন্তত একটি মূল থাকে, n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে n সংখ্যক মূল রয়েছে, তবে সব মূল ভিন্ন নাও হতে পারে। যেমন হলো কি জিনিসটা, কেমন জিনিসটা হলো এরকম, মনে করেন যে আমি একটা লিখি যে 5x + 2 = 0, এটা একটা কি সমীকরণ, তাই না? এই যে এই বহুপদী, এটা একটা বহুপদী সমীকরণ, তাই না? এই বহুপদী সমীকরণের কয়টা মূল থাকবে বলুন তো? x এর পাওয়ার এখানে সর্বোচ্চ যেহেতু 1, এজন্য এখানে কয়টা থাকবে, এখানে মূল থাকবে একটা। যদি আমি এমন হইতো 5x² সমান হলো 10, যদি এরকম লিখতাম এটাকে, তাহলে এখানে যেহেতু x এর পাওয়ার 2টা, এজন্য এখানে মূল হবে হয়তো কয়টা, 2টা। অর্থাৎ যত ঘাত থাকবে আমার মূল হবে সে কয়টা। এখন আপনারা মনে করতে পারেন যে ঠিক আছে, যদি মনে করেন আমরা এইভাবে লিখি যে 10x³ যেটা লিখি এটার ক্ষেত্রে কি তিনটা মূল হবে? হ্যাঁ হবে, 3টা মূল হবে। কেমন করে বের করতে হয়, বের করার বিভিন্ন টেকনিক আছে, আপনারা আস্তে আস্তে দেখবেন যে কেমন করে আমরা সবগুলো মূল বের করি। যেমন ধরুন যে x² সমান হলো 4, x এর ভ্যালু এখানে দেখুন কেমন করে, আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের দিচ্ছি। এখানে x² সমান 4, তাহলে এখানে x এর ভ্যালু কত হতে পারে? শুধু কি একটা হবে, 2 না, -2 হবে। দুইটা ভ্যালু আছে না x এর, এখানে x = 2 হতে পারে, -2 হতে পারে। তো তার মানে এখন আপনারা ইজিলি বুঝতে পারতেছেন যে এখানে পাওয়ার যেহেতু 2, এজন্য এখানে দুইটা সমাধান পাওয়া গেছে। তো এখন কি বলছে, সবগুলো মূল ভিন্ন নাও হতে পারে। দেখুন এই যে যেমন এমনও থাকতে পারে যে দুইটা মূলই সেম হয়ে গেল, কিন্তু মূল কিন্তু আপনার যে যত পাওয়ার যত থাকবে মূল আপনার সে কয়টা হবে। 3 পাওয়ার হলে 3টা মূল, 2 পাওয়ার হলে 2টা মূল, অর্থাৎ যে যত পাওয়ার তত হলো মূল। ওকে, আচ্ছা, আমরা একটা উপপাদ্য দেখলাম, এখন আমরা দ্বিতীয় উপপাদ্যটা দেখি। দ্বিতীয় উপপাদ্য কি বলেছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা উপপাদ্য, এটা দিয়ে আপনারা খুব বড় বড় সমীকরণকে খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন। উপপাদ্যটার নাম হলো ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার মানে হলো ভাগশেষ, একটা ইংলিশে আপনারা জানলেন, দেখছেন। এখন এখানে বলা হয়েছে যে যদি কোনো বহুপদী f(x) কে x - a দ্বারা ভাগ করা হয়, তার ভাগশেষ হবে হলো a। অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে এই যে ধরেন যে x² যোগ 2x - 3, এইটাকে আপনাদেরকে যদি আমি বলি যে কত, x - 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ কত হবে সেটা আপনাদের বের করতে পারবেন? অনেক ঝামেলা না? x - 2 দিয়ে এত বড় একটা সংখ্যাকে ভাগ করা একটু কেমন মনে হচ্ছে না? কিন্তু এটা কিন্তু খুব সহজে করা যায়। সেটা কি? সেটা হলো যে x - 2 তো এটা ইকুয়াল আপনারা 0 লিখবেন, লিখে এখান থেকে x এর ভ্যালুটা বের করবেন। কত হবে? x = 2। এখন এই 2টা এটার মধ্যে বসাবেন, দেখবেন 2 × 4 যোগ হলো কত, 2 × 4 বিয়োগ 3, তাহলে কত অ্যান্সার কত আসছে? -3। তার মানে এখন যদি আপনারা ভাগটা করেন, যদি রিয়েলি ভাগটা করার পরে দেখবেন যে ভাগশেষ এই সেমটাই আসতেছে। তার মানে এইটার মাধ্যমে আমরা খুব সহজে একটা ভাগ না করেও আমরা ভাগশেষটা বের করে ফেলতে পারি যে কোনো বহুপদীর। ওকে, তৃতীয়টা বলছে উৎপাদক উপপাদ্য, জাস্ট এই ভাগশেষ উপপাদ্যের উল্টা, যেখানে বলছে যে f(x) এর একটি মূল যদি a হয় তাহলে x - a ওই f(x) এর উৎপাদক হবে, মানে জাস্ট এই কথাটাই উল্টো করে বলছে, তাই না? ওকে, নেক্সট আরেকটা উপপাদ্য কি, অনুবন্ধী মূল উপপাদ্য। আপনারা কি জানেন অনুবন্ধী মানে কি? অনুবন্ধী মানে যে আমি যদি একটা বলি যে a + ib, এই যে দেখুন এটা একটা জটিল সংখ্যা সম্পর্কে আপনারা নেক্সট ভিডিওতে, অর্থাৎ আমাদের চ্যাপ্টার 4 এর ভিডিওতে আপনারা আরো ভালো মতো ডিটেইলস জানবেন। আপনাদেরকে আমন্ত্রণ দিয়ে রাখছে যে আপনারা এই চ্যাপ্টারটা পড়া শেষ হলে অবশ্যই নেক্সট চ্যাপ্টার 4 এর সম্পর্কে 4টা আপনারা দেখে নেবেন, কারণ ওখানে আমরা a + ib এই সংখ্যাটা এবং জটিল সংখ্যাটা কি সে সম্পর্কে এবং অনুবন্ধী কি এগুলো সম্পর্কে খুব ডিটেইলসে আলোচনা করা হবে। তো এখন দেখুন এখানে জাস্ট এইটুকুই মনে রাখুন যে a + ib এটা হলো একটা জটিল সংখ্যা, এটা কোনো বহুপদী সমীকরণের জটিল মূল হলে এবং এর অনুবন্ধী হবে a - b ও একটা সমীকরণের মূল হবে। অর্থাৎ একটা সমীকরণের মূল যদি এমন হয় 5 +
2i, তাহলে তার আরেকটা মূল কি হবে জানেন? 5 - 2i। এই যে জাস্ট একটা হলো প্লাস একটা হলো মাইনাস, এরকম প্লাস মাইনাস এরকম আকারে যদি থাকে সেগুলোকে বলা হয় হলো অনুবন্ধী। সেভাবে আবার a প্লাস রুট বি থাকলে a মাইনাস রুট বি হবে। জাস্ট মানে কি? জাস্ট প্লাস মাইনাস, প্লাস হলো মাইনাস, মাইনাস হলো প্লাস, সেটাকে বলা হচ্ছে হলো অনুবন্ধী। এখন আমরা দেখব বহুপদী সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। চলুন আমরা দেখি জিনিসটা কি। আমরা প্রথমে এই যে একটা জিনিস দেখতেছি যে এই জিনিসটা কিন্তু আপনারা এটার সাথে অবশ্যই পরিচিত, কারণ এটা আমরা বারবার এটা সম্পর্কে বলা হয়েছে যে এটা একটা বহুপদী সমীকরণ। এই যে এই পর্যন্ত সমান 0 যদি আমি না লিখলাম তাহলে বাকি অংশটা হতো কি? এটা একটা বহুপদী এবং তাকে সমীকরণ হিসেবে আমরা যখন লিখবো তখন সেটা হলো একটা বহুপদী সমীকরণ হবে, তাই না? এখন এই জায়গায় n সমান হলো 0 হতে, নট ইকুয়াল 0 হতে হবে। ওকে, এখন এইটা দেখুন, এইটা সমীকরণ কি হতে? এখানে আপনার যেহেতু এই যে দেখুন টোটাল n আছে, n-1 আছে, n-2 অর্থাৎ সর্বোচ্চ n পর্যন্ত পাওয়ার আছে। তার মানে এটা মূল কয়টা হবে বলুন তো? nটা মূল হবে। অর্থাৎ আমরা একটু আগেই বলছিলাম যে ঘাত যত হবে তার মূল সে কয়টা হয়। এখানে যেহেতু n পর্যন্ত ঘাত আছে এই জন্য এখানে মূলও হবে n পর্যন্ত, তাই না? এখানে দেখুন আমরা এই যে সবগুলো মূল এখানে আমরা আলফা 1 আলফা 2 আলফা 3 এইভাবে n পর্যন্ত মূলগুলো লিখেছি। তা যদি এরকম মূল হয় তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক কেমন করে বের করবো দেখুন। প্রথম সম্পর্ক হলো সবগুলো মূলের যোগফল, অর্থাৎ এখানে এই যে a1 থেকে শুরু করে n পর্যন্ত যতগুলো মূল আছে সবগুলো মূলকে আমি যদি লিখি যে আলফা 1 আলফা 2 এগুলো a না, তো এগুলো হলো আলফা, আলফা 1 আলফা 2 আলফা 3 এগুলো সবগুলো আমি যদি যোগ করি তাহলে সবগুলো যোগ করার পরে ফাইনালি এই যে দেখুন ডট দিয়ে গেলাম, ফাইনালি এটার সংক্ষেপে আমরা এটাকে সামেশন অফ আলফা 1 বলতে পারি। এই যে এই চিহ্নটাকে কি বলা হয়? সাম বলা হয়। সাম মানে হলো যোগফল, তাই না? আপনারা আশা করি এই জিনিসটা জানেন। তো এই যে সবগুলো মূলের যোগফল কেমন করে লিখবো আমরা? a1 বাই a0। a1 এখানে কোনটা বলুন তো? এই যে দেখুন a1 হলো x টু দি পাওয়ার n - 1 এর সহগ, আর a0 কোনটা? x টু দি পাওয়ার n এর সহগ। দেখুন পাশে আমরা এই জিনিসটাই এক্সপ্লেইন করে লিখেছি। ওকে, নেক্সট আমরা দেখি যে যদি দুইটি করে মূলের গুণফলের যোগফল করি, অর্থাৎ এই যে দেখুন এই যে a1 a2, প্রথমে আমি a1 a2 না, তো আলফা 1 আলফা 2 আলফা 1 আলফা 2 প্লাস আলফা 2 আলফা 3 এইভাবে আমি যদি সবগুলো যোগ করলে সেটাকে আমি সামেশন এভাবে দিলে সেটা হবে কি? আলফা 2 এর সহগ যেটা এই যে দেখুন এটা কি হবে? এটা হলো x টু দি পাওয়ার n - 2 এর সহগ যেটা হবে। এই যে x টু দি পাওয়ার n - 2 এর সহগ কত? আলফা 2 কি বলে a2 ডিভাইডেড বাই কি হবে? x টু দি পাওয়ার n এর সহগ। এই যে x টু দি পাওয়ার n এর সহগ কত? এই যে x টু দি পাওয়ার n এর সহগ হলো a0, তাই না? আর সামনে কি হবে? একটা -1 এর উপরে পাওয়ার কত? 2, কারণ এখানে এই যে দুইটা করে গুণ করা হচ্ছে এই জন্য। সেরকম যদি তিনটা করে দিই তাহলে সে কি হবে? -1 টু দি পাওয়ার 3। এই দেখুন এখানে ছিল a1, এখানে ছিল a2, এখানে হয়ে গেছে a3, তাই না? আর নিচে কিন্তু সবগুলো a0 রয়েছে, তাই না? ওকে, এটাকে আমরা আরো যদি সাধারণভাবে লিখি তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখুন মানে nটা পদের গুণফল, nটা কি বলে? nটা মূলের গুণফল, nটা মূলের গুণফলের যোগফল একত্রে কি হবে? এই যে সহগটা সেটা a টু দি পাওয়ার n যে সহগটা সেটা ডিভাইডেড বাই হলো a0, তাই না? মানে প্রথম সহগটা, মানে নিচে কিন্তু সবগুলোতে দেখেন a0 আছে, সবগুলোতে প্রথম যে সহগটা a0 সেটা সব জায়গায় আছে। উপরেরটা চেঞ্জ হবে হলো আপনার যে কয়টা করে আপনি মূল গুণ করবেন সেই কয়টা অনুসারে চেঞ্জ হবে। ওকে, এখন আমরা তাহলে দেখি দ্বিঘাত বহুপদী সমীকরণের মূল এবং মূলের প্রকৃতি নির্ণয়। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হলো বহুপদী সমীকরণের মূল এবং মূলের প্রকৃতি। এখন আমরা দেখব দ্বিঘাত বহুপদী সমীকরণের মূল এবং মূলের প্রকৃতি। তা চলুন, দ্বিঘাত সমীকরণ কোনটাকে বলে? বহুপদী সমীকরণের ঘাত যদি 2 হয় তাহলে সেটাকে বলা হচ্ছে হলো দ্বিঘাত সমীকরণ, তাই না? ওকে, তাহলে এখন দেখি আমরা একটা আদর্শ একটা রূপ দেখবো। মানে বিভিন্ন ভাবে আমরা দ্বিঘাত সমীকরণ লিখতে পারি, যেমন এরকম 2x² - ax যোগ 3 = 0। এটাকে কেন দ্বিঘাত সমীকরণ বলবো? কারণ x এর সর্বোচ্চ পাওয়ার আছে 2। তো এটাকে আদর্শ রূপ কোনটা? আদর্শ রূপ মানে আমরা জানি যে সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে পাওয়ার কমায় লাস্ট পর্যন্ত নিব, সেটাকে আদর্শ রূপ বলা হয়। তা আদর্শ রূপ এটাকে এই যে সঙ্গে একটা আদর্শ রূপে কিভাবে লেখা যায় সেটাকে এইভাবে লেখা যায় ax² + bx + c = 0। ঠিক আছে, এই আদর্শ রূপটা আপনারা ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু বিভিন্ন কিছু আমরা এখন বের করবো। তো চলুন আমরা দেখি এই যে সমীকরণটা, এটাকে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে আমরা কাজ করবো। তা ওকে, প্রথমে আমরা কি দেখবো যে এই জায়গায় a0 সমান যে কি বলে a not equal to 0 হতে হবে। এই যে সামনে যে এটা 0 হওয়া যাবে না, কারণ এটা যদি 0 হয় তাহলে কি হবে? এটা 0 হলে 0 দিয়ে গুণ করলে কত হয়? 0 হয়ে যাবে। আর 0 দিয়ে গুণ করলে যেহেতু 0 হয়ে যাবে তো তখন কি হবে? আমার এটা এই যে কি বলে 2 পাওয়ারটা থাকবে না, 2 পাওয়ারটা এখানে 0 হয়ে গুণ হয়ে 0 হয়ে যাবে। যেহেতু 2 পাওয়ার থাকবে না তাহলে সেটা দ্বিঘাত সমীকরণই তো আর হইল না, তাই না? এবং ABC এগুলোকে মূল সংখ্যা হওয়া লাগবে। ওকে ফাইন। এখন এটা আমরা একটু আগেই বলছিলাম যে ঘাত যত হবে তার মূলও সে কয়টা হবে। এখানে যেহেতু ঘাত 2টা তাহলে এখানে মূল কয়টা হবে বলুন তো? 2টা মূল হবে। তো 2টা মূল কি বলুন তো? 2টা মূল হলো এই যে -b প্লাস √b² - 4ac / 2a, -b - √b² - 4ac / 2a,
আপনারা এই দুইটা ভালো করে মনে রাখবেন, কারণ আমরা যে এই দুইটা জিনিস দ্বারা যে কোনো দ্বিঘাত সমীকরণের মূল বের করতে পারবো। এই যে খুব কিন্তু সহজ, একটা হলো প্লাস একটা হলো মাইনাস, ঠিক আছে, দুইটা মূল। তাহলে চলুন যে আমরা কেমন করে এখান থেকে এখানে আসলাম, সমীকরণের মূল দুইটা এরকম কেমন করে হলো সেটা আমরা একটু দেখে নিই। সেটা যদি আমরা দেখি, এই যে দেখুন এটা হলো সমীকরণটা ছিল, তাই না? এই সমীকরণটা এখন আপনারা ভালো করে খেয়াল করে দেখুন যে আমি যদি এখানে 4a দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেই, এই যে দেখুন 4a দ্বারা গুণ করছি, তাহলে এইটা হলো ax স্কয়ার, তার সাথে আমি যদি 4a গুণ করি, এই যে ax স্কয়ার তার সাথে 4a গুণ, তাহলে কি হবে 4a স্কয়ার x স্কয়ার, দেখছেন লিখছি 4a স্কয়ার x স্কয়ার, এখানে 4a গুণ হলো 4abx 4ac, তাই না? কেন 4a দিয়ে গুণ করলাম আস্তে আস্তে আপনারা জিনিসটা দেখতে পারবেন। কারণ এই যে দেখুন এখানে এটাকে আমরা এখন a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার দিয়ে a প্লাস b হোল স্কয়ারের একটা ফর্মুলায় ফেলতে পারি। দেখুন এই যে দেখুন এইটাকে আমরা কিভাবে লিখতে পারি 2ax হোল স্কয়ার, তাই না? এটাকে আমরা কিভাবে লিখতে পারি 2 ইন্টু 2ax ইন্টু b। তারপরে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে এখানে একটু কাহিনী আছে। আচ্ছা, আপনাদেরকে যদি আমি জিনিসটা বলি তাহলে দেখুন এই যে প্রথমটাকে আমরা কিভাবে লিখলাম, প্রথমে 4a স্কয়ার x স্কয়ার, এটা আমরা এইভাবে লিখলাম যে 2ax হোল স্কয়ার, তারপরে 4abx, এখান থেকে কি হলো আমরা জানি কি a স্কয়ার প্লাস টুয়াইস a কত, এই যে এইটা আমরা বের করে ফেলছি 2ax টুয়াইস a। এখন b কত বলুন তো, b আমরা বের করবো এই যে এখান থেকে 4abx, আমরা এখানে লিখছি 2 ইন্টু 2 ইন্টু x, তাহলে কত বাকি আছে, একটা b বাকি আছে, তাহলে b হলো b প্লাস, তো যেহেতু b হলো b তার মানে এখানে এখন আমরা কি লিখবো b স্কয়ার মানে a স্কয়ার প্লাস টুয়াইস b প্লাস b স্কয়ার, এই যে b স্কয়ার হয়ে গেল। এখন সমস্যা হলো এখানে কি b স্কয়ার আছে, b স্কয়ার কিন্তু এখানে নাই, তো যেহেতু b স্কয়ার আমরা একটা বেশি লিখে ফেলছি, এখন এটাকে আমরা কি করব মাইনাস করে দেব, মাইনাস b স্কয়ার করলাম, করার পর লাস্টে যেটা আছে সেটাকে আমরা সেভাবেই লিখলাম 4ac লিখলাম। ওকে, এখন এই যে এই অংশটা মিলে আমরা কি করতে পারি a প্লাস b হোল স্কয়ার, আর ওই পাশে যেটা আছে সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখলাম। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন পরবর্তী লাইনে আমরা সেই কাজটা করেছি, এইটা করার পরে কি করব, এটা সমান কি 0, তো এটা এখন উল্টো চেঞ্জ করে দিলাম, এটা সমান এটা লিখে ফেললাম, এই যে লিখলাম। এখন সেখান থেকে আমরা কি করব বলুন তো, এখন আমরা এটাকে রুট ওভার করে দেব। রুট ওভার করলে এই যে এটাকে যদি রুট ওভার করি, এই রুট ওভার আর 2 কাটা, আর এখানে রুট ওভার থাকলো, রুট ওভার হলে কি হবে প্লাস মাইনাস দুইটাই হবে, তো হইল। এরপরে আমরা কি করব বলুন তো, এরপরে আমরা এখান থেকে এই যে প্লাস বি যেটা সেটা এই পাশে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম বলুন তো, আমাদের আসলে এখান থেকে কাজটা হলো যে একটা দ্বিঘাত সমীকরণের বা যে কোনো সমীকরণের মূল মানে কি, চলক মানে এই এক্স এর ভ্যালুটা বের করে না, চলকের ভ্যালুটা বের করে না, তো চলকের ভ্যালুটা আমি বের করতে চাচ্ছি। তো এই যে দেখুন 2ax সমান এটা লিখছি, এখন x সমান কি হবে, এই 2a এটা কি আছে গুণ অবস্থায় আছে না এটার সাথে x এর সাথে, তাহলে নিচে কি হবে ভাগ হয়ে যাবে না, এই যে দেখুন এরকম ভাগ হয়ে যাবে না, দেখুন পরবর্তীতে কিন্তু সেই জিনিসটাই করা হয়েছে। এই যে আর এখানে কি আছে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস কই থেকে আসলো বলুন তো, এই যে রুট ওভার করছি, রুট ওভার হলে প্লাসও হয় মাইনাসও হয়, দুইটাই হয়, সেখান থেকে এটা আসছে। তো এই যে দেখুন x এর দুইটা ভ্যালু হয়ে গেছে, একটা হলো মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর একটা হলো মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাই না? এই যে দেখুন আলাদাভাবে আমরা লিখলাম, এই যে একটা মূল দুইটা মূল, তো এইভাবে দ্বিঘাত সমীকরণের মূল বের করা যায়। এই জন্য আপনাদের এই ফার্স্ট লাইনটা মনে রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কেমন এবং তার কি বলে মূলটা কেমন সেটা, এবং এই প্রমাণটাও আপনারা দেখে রাখতে পারেন, এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আপনাদের জন্য আসতে পারে। ওকে, এখন আমরা একটা উদাহরণ দেখি, খুবই সিম্পল একটা উদাহরণ। দেখবেন যে এই যে আমি এখন পর্যন্ত আপনাদের যে বইটা আমি দেখলাম, আপনাদের বইয়ে এই যে চ্যাপ্টার চ্যাপ্টার 3 আমরা যেটা পড়াচ্ছি বহুপদী চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কিন্তু ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। এখানে আপনারা জাস্ট সামান্য কিছু পড়েই অনেক ভালো অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক ভালো মার্কস তুলতে পারবেন। তো দেখুন এই যে দেখুন অঙ্কটা কত সহজ, দেখুন কি বলছে, একটা কি আছে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। কেমন করে বুঝলাম দ্বিঘাত সমীকরণ, কারণ x এর পাওয়ার হলো সর্বোচ্চ 2, দ্বিঘাত সমীকরণ, এটার একটা মূল বলা আছে 4, এখন বলছে c এর মান কত, এই যে c এর ভ্যালুটা মানে ধ্রুবক কত সেটা বের করতে বলছে। এখন এই অঙ্ক করার কিন্তু অনেকগুলো নিয়ম আছে, এখন আমরা সবচেয়ে সহজ নিয়মটা করি। সবচেয়ে সহজ নিয়মটা হলো, আমরা কি জানি যে মূল দ্বারা একটা সমীকরণ সিদ্ধ হয়, তাই না? মূলের ভ্যালুটা আমরা যদি এখানে x এর জায়গায় বসাই, তাহলে কি হবে, এটা x এর ভ্যালুটা যে মানে এই পাশে আর এই পাশে দুই পাশে সমান হয়ে যাবে। আমরা এখন x এর জায়গায় এই 4টা বসাবো। দেখুন এই যে দেখুন এই যে x স্কয়ার, x এর জায়গায় 4 বসালে কত হচ্ছে 4 স্কয়ার, -5 x এর জায়গায় কত বসাবো 4, যোগ c এর মতোই রাখলাম। দেখুন খুব সহজ হয়ে গেল, 4 4 কত 16, মাইনাস 4 5 20, যোগ c সমান কত 0, তাহলে c সমান কত হবে বলুন তো, এই যে এখানে কত হচ্ছে 16 - 20 মানে হলো -4, ওই পাশে চলে গেলে 4, অর্থাৎ c = 4। দেখুন পরবর্তী লাইনে
দেখছেন এই যে c=4, কত সহজ অঙ্ক না? বহুভুজের অঙ্কগুলো এরকমই সহজ। আপনারা জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, দেখবেন যে খুব সহজেই খুব শর্টভাবেই আপনারা অঙ্ক শেষ করে ফেলবেন। এখন আমরা দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্কে আরেকটু ভালো মতো জানবো। তো এখানে দেখুন একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে, এর মূল আমরা দুইটা ধরে নিলাম, একটা হলো আলফা এবং একটা হলো বিটা, যেখানে আলফা গ্রেটার দেন বিটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? দুইটা মূল, কারণ এখানে দ্বিঘাত সমীকরণ দুইটা মূল আমরা ধরলাম, একটা হলো আলফা একটা হলো বিটা। তো যদি এরকম হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এই যে আলফা যোগ বিটা অর্থাৎ মূল দ্বয়ের যোগফল সমান হবে হলো -b/a, অর্থাৎ -b কোনটা? এই যে x এর সহগ যেটা থাকবে সেটা মাইনাস ডিভাইডেড বাই x² এর সহগ যেটা সেটা। ওকে, দেখুন এই যে মূলদ্বয়ের যোগফল সমান -x এর সহগ বাই x² এর সহগ, তাই না? এবার মূলদ্বয় তো যোগফল দেখব, এবার মূলদ্বয়ের গুণফলগুলো একটু দেখি। আলফা বিটা সমান কি হবে জানেন? c/a, এই যে c/a মানে ধ্রুবক পদ ডিভাইডেড বাই x² এর সহগ। দেখুন খুবই সহজ না? একটা হলো -b/a আর একটা হলো c/a, খুবই সহজ। দুটাতেই নিচে a আছে, জাস্ট উপরে আপনার x² এর যে পার্টটা এটা বাদ যায়, বাকি যেটা থাকলো প্রথমটাই হলো -b/a আর পরবর্তীতে হলো c/a, তাই না? x² এর পার্টটা সবসময় নিচে আছে। আর যখন আপনারা যোগ করবেন তখন আপনারা 2 নম্বর যে পদটা x এর সহগ যেটা সেটাকে উপরে লিখবেন, আর যখন গুণ করবেন তখন ধ্রুবক পদটাকে উপরে লিখবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন যে যখন যোগ করবেন তখন যেহেতু যোগ করতেছেন যোগের বিপরীত কি বিয়োগ, এজন্য সামনে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেবেন। খুবই সিম্পল সূত্র, কিন্তু খুবই ইফেক্টিভ সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু আপনারা অনেক অঙ্ক করতে পারবেন। শুধু এখন না, আপনারা যখন চাকরি জীবনে যখন আপনারা বিভিন্ন পরীক্ষা দেবেন, চাকরি জীবনের পরীক্ষা কিন্তু খুব আহামরি পরীক্ষা হয় না, সেখানেও কিন্তু আপনারা BCS দেন যেটাই দেন না কেন সেখানে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে। সো আপনারা ভালো মতো পড়াশোনা এমনভাবে করবেন যে আপনি একটা জিনিস যখন শিখবেন তখন এমনভাবে শিখবেন যে আপনি যেন নেক্সট টাইম সেটা আবার নতুন করে শিখতে না হয়। আপনি যদি এখন পড়াটা ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনার সেই সময় যায় আপনি যখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবেন, BCS দেন বা আপনি যে কোনো গভর্নমেন্টের যেগুলো জেনারেল যে পরীক্ষাগুলো সেগুলোতে যদি আপনি দেন, তখন দেখবেন যে আপনার জন্য আর নতুন করে পড়া নেওয়া লাগতেছে না বা নতুন করে প্রিপারেশন নেওয়া লাগতেছে না। সো এই জন্য ভালো করে দেখবেন, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, এখন আমরা দ্বিঘাত সমীকরণের মূল কিছু প্রকৃতি দেখব। আমরা একটু আগেই দেখে এসেছি যে দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, এই যে -b + -√b² - 4ac / 2a, এটা কেমন করে আসে আমরা একটু আগে প্রুফ করে এসেছি। এখন এইখানে কি আছে দেখুন, রুটের মধ্যে b² - 4ac জিনিসটা আছে, তাই না? √b² - 4ac। আমি পুরো সমীকরণের মূলটা না বের করে আমি শুধু এইটুকু দেখে আমি বলতে পারি যে মূলগুলো কেমন হবে। মূলগুলো কি মূলদ সংখ্যা হবে নাকি অমূলদ সংখ্যা হবে নাকি সমান হবে নাকি কি হবে, আমি সবকিছু কিন্তু এইটা থেকে বলতে পারি। এই জন্য এই জিনিসটাকে বলা হয় হলো নিশ্চায়ক বা নিরূপক, ঠিক আছে? b² - 4ac এই জিনিসটাকে নিশ্চায়ক বা নিরূপক বলা হয়, কারণ আপনি মূল না বের করে মূলের প্রকৃতি সম্পর্কে আপনি এই জিনিসটা থেকে নিশ্চিত করে বের করতে পারেন। তো এখন দেখি এখান থেকে কি কি করা যায়। যদি b² - 4ac সেটা সমান যদি 0 হয় তাহলে মূল দুইটা কি হবে? এই যে দেখুন মূল দুইটা কি সমান, তাই না? দুইটাই -b/2a, অর্থাৎ b² - 4ac এর ভ্যালু যদি 0 হয় তাহলে মূলদ্বয় হবে কি সমান এবং মূলদ। এই দেখুন মূলদ সমান অবশ্যই বাস্তব। নেক্সট, যদি গ্রেটার দেন 0 হয়, রুটের ভিতরে যদি 0-র চেয়ে বেশি হয় তাহলে কি সেটার আমরা ভ্যালু বের করতে পারবো, তাই না? তো এই জন্য সেটা বাস্তব হবে এবং অসমান হবে। ইকুয়াল হলে এই যে দেখুন ইকুয়াল 0 হলে সেটা সমান হতো, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সমান হবে না, অসমান হবে, কিন্তু দুই ক্ষেত্রেই বাস্তব হবে। এখন যদি লেস দেন 0 হয়, অর্থাৎ রুটের ভিতর যদি মাইনাস চলে আসে, আপনারা কি জানেন রুটের মধ্যে যদি মাইনাস চলে আসে, মনে করেন -2 আসে, এইটার ভ্যালু কি আপনারা বের করতে পারবেন আপনাদের নর্মাল ক্যালকুলেটরে? পারবেন না। চাপবেন দেখবেন যে ম্যাথ এরর চলে আসে, কারণ এটা একটা জটিল সংখ্যা, এটা কিন্তু বাস্তব সংখ্যা না, কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা, যেটা সম্পর্কে আমরা নেক্সট চ্যাপ্টারে খুব ভালো মতো ডিটেলস পড়বো। তো এই জন্য লেস দেন 0 যদি হয়, রুটের ভিতর মাইনাস হওয়া মানে কি, সেটা আপনার এটার সামনে আর কি আছে -b + -√b² / 2a, তো সামনে তো আর তেমন কিছু নাই। এই জিনিসটা দেখি আমরা বলতে পারতেছি কি আমার যে মূলগুলো বের হবে তারা হবে কি অনুবন্ধী জটিল সংখ্যা হবে, বাস্তব সংখ্যা হবে না। ওকে, যদি পূর্ণবর্গ হয় তাহলে হবে মূলদ এবং অসমান। কেমন করে পূর্ণবর্গ হলে মূলদ হবে? দেখুন রুটের মধ্যে মনে করেন যে 16 আসলো, 16 একটা কি সংখ্যা?
পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16√4 মানে 16 মানে কত 4 প্লাস মাইনাস 4। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় হবে কি মূলদ সংখ্যা হবে। ওকে, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এগুলো সম্পর্কে আশা করি আপনারা ক্লাস 9-10-এ খুব ভালো মতো পড়ে এসেছেন। ওগুলো সম্পর্কে আমি আর ডিটেলসে যাচ্ছি না, ক্লাসটা শুধু শুধু লং হবে, আপনাদের কাছে বোরিং লাগবে। প্রয়োজনে ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাসে আলোচনা করব। সি ইকুয়াল যদি 0 হয় তাহলে একটা মূল কি হবে 0 হবে। এই যে সি ইকুয়াল যদি 0 হয় একটা মূল 0 হবে, অর্থাৎ ধ্রুবক পদ যদি না থাকে তাহলে একটা মূল 0 হবে। বি ইকুয়াল যদি 0 হয় তাহলে মূল তো হবে এই -√(-c/a) এবং -√(c/a), অর্থাৎ মান সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এক্ষেত্রে এ এবং সি একই চিহ্ন হলে মূলদ্বয় জটিল, আর বিপরীত চিহ্ন হলে মূলদ্বয় হবে বাস্তব। তো দেখেছেন আমরা শুধুমাত্র b² - 4ac এইটুকু জিনিস দিয়েই কত কিছু জানতে পারলাম। ওকে, এখন আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখি, তাহলে জিনিসটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে বলা হয়েছে যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে, দিয়ে বলছে যে এই মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। মূলদ্বয়ের প্রকৃতির জন্য আমার কি লাগবে বলুন তো? মূল একদম বের করা লাগবে না, আমার লাগবে জাস্ট b² - 4ac। চলুন এইটাকে এখন আমরা কেমন করে b² - 4ac বানাবো বলুন তো? বানানোর উপায় হলো এটাকে আপনি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে কম্পেয়ার করবেন। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কোনটি বলুন তো? x² + bx + c = 0। আপনাদের আশা করি মনে আছে। যদি কম্পেয়ার করেন এটার x² এর সহগ 4 আর এটার x² এর সহগ হলো a, আমরা কি বলতে পারি a = 4। এটার x এর সহগ b আর এটার x এর সহগ 2, আমরা কি বলতে পারি b = 2। এটা ধ্রুবক পদ c, ওটা ধ্রুবক পদ -1, বলতে পারি c = -1। এখন আমরা এখানে জাস্ট b², b এর ভ্যালু কত 2, তো 2² - 4 ইনটু a কত 4, c কত -1, 2 দুগুণে 4, -a প্লাস 4 4 16, তা 16 আর 4 কত 20। 20 কি পূর্ণবর্গ সংখ্যা? না। তো যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে সেক্ষেত্রে সেটা কি হয় বলুন তো? সেটা হয় বাস্তব, মূলদ এবং অসমান। চলুন আমরা এখন ম্যাথটা করা আছে সেটা আমরা এখন দেখব। এই যে দেখুন a b c সবগুলো ভ্যালু এখান থেকে নেওয়া হয়েছে, নিশ্চয়কের মধ্যে বসানো হয়েছে। বসানোর পরে দেখুন লাস্টে কি বলছে, লাস্টে ডিসিশন দিয়ে দিয়েছে কি বাস্তব এবং অসমান। ওকে, এখন আমরা দ্বিঘাত সমীকরণের মূলের কিছু বৈশিষ্ট্য দেখব। তো একটা দ্বিঘাত সমীকরণের মূল যদি আলফা এবং বিটা হয় তাহলে আপনাকে আমি এখন উল্টা করলাম। আপনাকে তো এতক্ষণ আমি বলছি সমীকরণ দিয়ে মূল বের করো, আপনাকে যদি উল্টোভাবে আমি বলি সমীকরণের মূলগুলো দিয়ে দিলাম, দিয়ে আপনাকে বললাম এখন সমীকরণটা আমাকে গঠন করে দেখান, তখন আপনি কি করবেন? খুবই কিন্তু সহজ, তারপরেও কিন্তু আপনার কোনো ভেবাচাকা খাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন কিভাবে করব। এই যে এইভাবে লিখবেন জাস্ট x মাইনাস প্রথম মূলটা ইন্টু x মাইনাস দ্বিতীয় মূলটা, অথবা আপনি এভাবে লিখতে পারেন x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x যোগ মূলদ্বয়ের গুণফল, তাই না? দেখুন আমি এটা বাংলায় কিন্তু কথাটা সুন্দর মতো লিখে দিয়েছি, দেখছেন সুন্দর মতো কথাটা লেখা আছে। আপনাকে জাস্ট এই লাইনগুলো মনে রাখতে হবে, এটা একটা এটা একটা। আপনারা দুইটা যে কোনো নিয়মেই করতে পারেন, হয় আপনারা মূলদ্বয়ের যোগফল বের করে সেটার সাথে x গুণ দিয়ে মূলদ্বয়ের গুণফল যোগ করে সামনে একটা x² থেকে মাইনাস দিয়ে বের করতে পারেন, অথবা এইভাবেও করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনারা করতে পারেন। দেখছেন কত সোজা। তার মানে আমি একটা সমীকরণ দিলে আমি সেটা সমীকরণের মূলটাও বের করতে পারতেছি, আবার মূলটা না বের করে আমি জাস্ট মূলটার জাস্ট নিশ্চয়কের মাধ্যমে আমি বলে দিতে পারতেছি যে মূলটা কেমন হবে। আবার উল্টা দিক থেকে আমাকে যদি কেউ মূল দিয়ে বলে এখন সমীকরণটা আমাকে বের করে দেখাও, সেটাও আমি করতেছি, কত সোজা। তাহলে আপনাকে এই যে দ্বিঘাত সমীকরণের যে কোনো প্রশ্নই দেখ না কেন আপনি এগুলো জাস্ট মানে বিজ্ঞানীর মতো জ্ঞানীর মতো বলে ফেলতে যে এটা কোনো ব্যাপার হলো, আমি এখানে সব দিক দিয়ে অঙ্ক করতে পারি। তো এখন চলুন মূলের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। এই যে আলফা এবং বিটা দুইটা মূল, এই যে আমরা এটা তো একটু আগেই পড়লাম যে মূলদ্বয়ের যোগফল সমান কি হবে -b/a, অর্থাৎ এই যে x এর যে সহগটা সেটা মাইনাস ডিভাইডেড বাই x² সহগ, আর মূলদ্বয়ের গুণফল আমরা একটু আগেই দেখছি যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই x² সহগ। একটা মূল শূন্য হলে গুণফল হবে শূন্য, কারণ এই যে c/a সমান 0 হয়ে যাবে, কারণ গুণফল হলো c/a। একটা মূল 0, তার মানে এটা পুরোটাই হচ্ছে 0, এখান থেকে এটা নির্ণয় সত্য। অর্থাৎ আপনি যদি c যদি 0 হয় তাহলে আপনি বলতে পারবেন কি একটা মূল শূন্য। আবার যদি দুইটা মূল শূন্য হয় তাহলে যোগফল এবং গুণফল শূন্য হবে, ঠিক আছে? এই যে দেখুন b = যদি 0 হয়, c = যদি 0 হয়, তাহলে আপনারা বলতে পারবেন কি দুইটা মূলই শূন্য। একটা উদাহরণ দেখি, 5x² সমান হলো 25। b কত এখানে 0, c কত 0, তাই না? আবার দেখুন
দুটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে যোগফল শূন্য হবে। সমান কিন্তু বিপরীত চিহ্ন, এই যে দেখুন সেক্ষেত্রে বি ইকুয়াল 0 এটা নির্ণয় সত্য হবে। এটা জাস্ট একবার রিডিং করে নেবেন, একটা মূল অপরটার উল্টো হলে গুণফল হবে 1। সিম্পল, কারণ একটা 1/5 আর একটা 1 কি বলে 5 গুণ করলে কত হবে 1। সিম্পল, কাটাকাটি হয়ে যাচ্ছে। একটা মূল অপরটার উল্টো এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে গুণফল হবে -1। জাস্ট একবার করে রিডিং করে নেবেন, আপনাদের বইয়েও এটা খুব সুন্দরভাবে লেখা আছে, সমস্যা নেই। আপনারা এটা জাস্ট দেখে নেবেন, মানে একটা সমীকরণ দেখেই যেন আপনি বলতে পারেন যে এটা কী ধরনের মূল হতে পারে সেগুলো, সেই জন্য আমরা একটা টেকনিক দিয়ে দিয়েছি। এরপর সাধারণ মূল থাকা সত্ত্বেও, অর্থাৎ দুইটা মূলই সেম হবে এরকম কোন ক্ষেত্রে হবে? সেক্ষেত্রে এই যে দেখুন একটা মূল সাধারণ হবে যদি এই সূত্রটা ফলো করে, বড় একটা সূত্র, আর দুইটা মূলই সাধারণ হবে যদি এই সূত্রটা ফলো করে, অর্থাৎ a1/a2 সমান b1/b2 সমান c1/c2, তাই না? এখানে মানে কি এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ এবং ধ্রুবক পদ সবগুলোর অনুপাত কি হবে? সেম হবে যদি দুইটা সমীকরণ থাকে সেই ক্ষেত্রে। এখন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণে কি বলছে? এই যে একটা সমীকরণ দিয়ে বলছে যে এটা মূলদ্বয় সমান। এখন মূলদ্বয় সমান নাকি কি সেটা আমরা কিভাবে বলতে পারি বলুন তো? আমরা এই যে একটা জিনিস ছিল আমাদের নিশ্চয়ক b² - 4ac, মূলদ্বয় যখন সমান হয় তখন এটা সমান হলো 0 হয়, তাই না? তো এটা সমান 0, এখান থেকে আমরা এখন কি করব? এই যে এটার সাথে ax² প্লাস bx প্লাস c এটার সাথে কম্পেয়ার করে আমরা এখন কি লিখবো? এখানে a b এবং c এর ভ্যালু কত হবে বলুন তো? a হবে p, b হবে কত 1 আর c হবে কত 2, তাই না? এখন এই যে এই ভ্যালুগুলো এটার মধ্যে বসাবো, বসানোর পরে দেখবো যে এই যে এখানে একটা p আছে, এই pটা এখানে থাকবে, লাস্টে p এর ভ্যালুটা বের হবে। তো p এর ভ্যালু বের হয়ে গেল, শেষ অঙ্ক। দেখুন ওই জিনিসটাই এখানে করা হচ্ছে। দেখুন এই যে দেখছেন, এই যে হইল b², b এর ভ্যালু কত ছিল? এই যে 1, 4a, a কত? p, c কত? 2, এই যে দেখুন বসানো হচ্ছে, বসিয়ে সেখান থেকে কি হলো? এই যে সেখান থেকে p এর ভ্যালু বের হলো 4 দুগুণে 8, এই p এটা এই পাশে নিয়ে যাওয়া হলো, এটা এই পাশে নিয়ে আসে, এই p সমান 1, অর্থাৎ p ইকুয়াল হলো 1/8। তো p এর মান বের হয়ে গেল। কত সিম্পল অঙ্ক, তাই না? এখন আমরা কিছু প্রয়োজনীয় এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো দেখব। আমরা সামনে ম্যাথ করতে যাব, ম্যাথ করতে যাওয়ার আগে আমরা জাস্ট আমাদের এক নজরে আমাদের দেখি সূত্রগুলো কি কি আছে। আপনারা কি করবেন? প্রত্যেকটা চ্যাপ্টার আপনারা অঙ্ক করার আগে অবশ্যই একটা নোট খাতায় সুন্দর মতো সূত্রগুলো যেগুলো আছে সেগুলো লিখে রাখবেন, তাহলে আপনার পরীক্ষার সময় কিন্তু খুবই সুবিধা হবে। আপনি দেখবেন যে অন্যরা যেখানে কষ্ট করে খুঁজে 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 সূত্র বের করতেছে, সেখানে আপনি দেখবেন যে আপনার খাতাটা একবার জাস্ট এক নজর ভুলে যাবেন, পরীক্ষার 1 ঘন্টা আগে দেখে যাবেন, দেখবেন যে আপনার সবগুলো সূত্র মনে আছে। আর যদি তা না করেন তাহলে দেখবেন যে আপনার অনেকগুলো সূত্র, তো লাস্টে যে আপনার মাথায় গ্যাঞ্জাম হয়ে যাবে, আরে বাবারে এতগুলো সূত্র, আবার শুধু ফিজিক্স ম্যাথ তো না, ফিজিক্সেরও সূত্র আছে, কেমিস্ট্রিরও সূত্র আছে, আপনার মাথা গরম হয়ে যেতে পারে। এই জন্য এইভাবে পড়ার ট্যাকটিক্সের মাধ্যমে পড়াশোনা করতে হয়। জাস্ট আপনি চোখ বন্ধ করে ডুম 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 করে পড়লে কিন্তু হবে না, আপনাকে ট্যাকটিক্সের মাধ্যমে পড়াশোনা করতে হবে, তাহলে আপনি কিন্তু ভালো করবেন। এই যে দেখুন, এই যে নিশ্চয়কের জিনিসটা আমরা এখানে বলে দিয়েছি, এই যে দেখুন সবগুলো কন্ডিশন আমরা বলে দিয়েছি, এই যে সমীকরণ কেমন করে করতে হয় সেটাও আমরা বলে দিয়েছি। দেখুন একটা একটা করে আসতেছে। দ্বিঘাত সমীকরণ এর সাধারণ যে নিয়মটা সেটাও আমরা বলে দিয়েছি, সাধারণ যে রূপ সেটার মূলগুলো কি কি হবে সেটা আমরা বলে দিয়েছি। তারপর আমরা আর কি বলে দিয়েছি, দেখুন আমরা বলছি যে একটা মূল এবং আলফা এবং অপর মূল যদি বিটা হয় সেক্ষেত্রে কি হয়, দেখুন মূলদ্বয়ের যোগফল বা মূলদ্বয়ের গুণফল কি হবে সেটা আমরা লিখে দিয়েছি, তাই না? এখন আমরা অনেকগুলো যে থিওরিগুলো পড়লাম সেগুলোর অ্যাপ্লিকেশন হিসেবে আমরা কি দেখব? দ্বিঘাত বহুপদী সমীকরণের সমস্যাগুলির সমাধান। আপনারা জানেন যে আপনাদের সমস্যাগুলো 3 প্রকারে সমাধান করা হয়ে থাকে। প্রথমে থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এরপরে থাকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ফাইনালি থাকে রচনামূলক প্রশ্নোত্তর। এবং আমরাও সেই সেগমেন্টটি সাজানোর চেষ্টা করি এবং তার সঙ্গে আমরা চেষ্টা করি যে আপনাদের এক্সারসাইজ থেকে এবং বিশেষ করে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল বা যেগুলো পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা সর্ট আউট করে দেখানোর চেষ্টা করি। এবং ফাইনালি আপনাদের জন্য একটা সাজেশন থাকে, ফাইনাল সাজেশন হিসেবে, শর্ট সাজেশন হিসেবে, যেটা দেখে আপনারা আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শানিত করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথম সেগমেন্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে চলে যাই। প্রথম প্রশ্নটা আমরা কি দেখতেছি? বিভিন্ন চলকের বহুপদীর উদাহরণ দিতে বলছে। তো বহুপদীর উদাহরণ আপনারা অলরেডি, এটা আমাদের থিওরিটা যদি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে আপনারা কিন্তু অলরেডি জানার কথা যে বহুপদী কাকে বলে। আমরা এখানে ডিরেক্ট কিন্তু এখানে সংজ্ঞা যেহেতু চাই নাই, আর এটা যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তো আমাদের কষ্ট করে সংজ্ঞা লেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট উদাহরণগুলো দিচ্ছি। এই যে দেখুন 1, 2, 3টা উদাহরণ এখানে আমরা দিচ্ছি। এর মধ্যে একঘাত বিশিষ্ট কেন বলা হয়েছে? কারণ এখানে আমরা জানি যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত সেটাই হলো সেই বহুপদী সমীকরণের ঘাত। তো এখানে তাহলে এক্স এর পাওয়ার যেহেতু 1, তার মানে এটা একঘাত বিশিষ্ট
বিশিষ্ট। এখানে দেখুন এক্স এর পাওয়ার যেহেতু হাইয়েস্ট কত 2, এখানে 1 আছে কিন্তু এটা তো হাইয়েস্ট না, হাইয়েস্ট কত 2, এই জন্য এটা দ্বিঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ। এবং এখানে সর্বোচ্চ পাওয়ার যেহেতু 3, সেই জন্য সেটা হলো ত্রিঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ। এইখানে বলেন তো এক্স এর পাওয়ার কত, এখানে এক্স এর পাওয়ার হলো 0, আপনারা জানেন, বিকজ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটাকে 1 লেখা হয়। তো এইখানে এটা হয়েছে হলো এরকম 6 × x⁻0, তার মানে হলো 6 × x⁻0 মানে হলো 1, তাহলে হয়ে গেল কি 6, এইভাবে জিনিসটা আসছে। তো আপনারা এটা অলরেডি জানেন, কারণ এটা আমরা থিওরির ভিতর কভার করে এসেছি। পরবর্তী প্রশ্নে আমরা যাই। x² - bx + c = 0, এই সমীকরণটি নিশ্চয়কটি লেখো। তো আমরা জানি যে নিশ্চয়ক কোনটি, নিশ্চয়ক হলো, আপনারা জানেন যে একটা সমীকরণ যদি এমন থাকে দ্বিঘাত সমীকরণ, এর আদর্শ রূপ যেটা ax² + bx + c = 0, তো এইটার ক্ষেত্রে এটার আপনারা জানেন যে সমাধান করতে হলে x এর মান কত হয়, এই যে সূত্রটা কি -b ± √b² - 2ac / কি 2a। এই সূত্রটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে, বিকজ এটা শুধুমাত্র যে আপনার ম্যাথমেটিক্সে কাজে লাগবে তা না, আপনি যে কোনো ধরনের দ্বিঘাত সমীকরণ, সেটা ফিজিক্সে হোক, কেমিস্ট্রিতে হোক, সব জায়গায় আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা জানতাম যে কি এই রুটের মধ্যে যে জিনিসটা আছে b² - 2ac, এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকেই বলা হয় নিশ্চয়ক বা ডিটারমিন্যান্ট। এই জন্য ডিটারমিন্যান্টের বড় হাতের সামনের বড় হাতের ডি যেটা, এইটার দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা হয়। তো এখন এই যে প্রথমে আমরা নিশ্চয়ক লেখার সময় এটা তো হলো নিশ্চয়ক হলো, এখন হলো এটা হলো এই সমীকরণটার জন্য, তাই না? কিন্তু এই সমীকরণের ক্ষেত্রে কি হবে, এইটার সাথে এটা কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে আমি দেখতেছি যে এখানে a আসে কত, আসলে 1, b কত, b হলো -b, আর c কত, c, ঠিক আছে, চিহ্ন সহ বলতে হবে। তো প্লাস হলে সেটা তো বলার দরকার নেই, আপনারা জানেন, কিন্তু মাইনাস হলে সেটা কিন্তু চিহ্ন সহ আমরা বলতেছি। তো ঠিক আছে, তাহলে d = b² - 2ac যেটা, তো এখানে b এর ভ্যালু কত আমরা দেখতেছি -b, তো -b² - 2 কত, 2 তো 2, a কত, a হলো 1, তো 1 আসলে লিখলাম, সমস্যা নেই, আর c কত, c। তাহলে ফাইনালি আমাদের আসতেছে বলেন তো -b² - 2c, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে b² - 2c, 2 না তো, এটা হলো 4ac, তাই না? আপনারা কিন্তু এই যে দেখুন ভুলটা আশা করি ধরতে পারছেন, b² - 4ac, তাই না? এই যে দেখুন b² - 4ac, তো ফাইনালি আপনারা এটা পরবর্তী লাইনে এইভাবে লিখবেন, b² - 4c, এই যে এইটার মতো করে লিখবেন, ঠিক আছে, এটার মতো করে লিখে দিলেন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখতেছি a এবং b মূল বিশিষ্ট সমীকরণটি লেখো। তো আমরা জানি যে দুইটা মূল যদি দেয়া থাকে একটা দ্বিঘাত সমীকরণের, সেখান থেকে সমীকরণটা লেখার সিস্টেম হলো x² - মূলদ্বয়ের যে যোগফল আছে সেটা ইনটু x যোগ হলো মূলদ্বয়ের যে গুণফল আছে সেটা। তো এখানে যেহেতু a এবং b মূল বিশিষ্ট, তাহলে কি হবে, যোগফল কি হবে, a + b, আর গুণফল কি হবে, ab। তো এটাই কিন্তু আমাদের সেই সমীকরণটা, দেখুন এই যে হয়ে গেল। আর যেহেতু সমীকরণ, তাহলে কি হবে, লাস্টে সমান 0 হবে, ঠিক আছে। তো হয়ে গেল, ফিনিশড। নেক্সট প্রশ্নে আমরা দেখি যে বহুপদী কাকে বলে, এর ঘাত এবং মাত্রা কাকে বলে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু প্রশ্নের লেজ লাগানো আছে। অনেকে কি করবে, শুধু বহুপদী কাকে বলে লিখে শেষ করে আসবে, সেক্ষেত্রে কিন্তু তার মার্কস কমে যাবে। সো এই যে এই জিনিসগুলো খেয়াল করবেন আপনারা, যে প্রশ্ন কমপ্লিট করার পরে প্রশ্নে আর কিছু এক্সট্রা লেজ লাগানো আছে কিনা সেটা একটু খেয়াল করে দেখবেন। তো ঠিক আছে, বহুপদী কাকে বলে আমরা জানি, সেটা একরকম বীজগণিতীয় রাশি, যেখানে এক বা একাধিক ধনাত্মক পূর্ণসংখ্যিক ঘাত এবং ধ্রুবকের গুণফল সম্বলিত থাকে, ঠিক আছে। ধনাত্মক পূর্ণসংখ্যিক ঘাত, এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনারা জানেন যে, মনে করেন যে এমন যদি হয় 2x⁻², এটা কিন্তু এইরকম যদি একটা পদ থাকে বহুপদীর মধ্যে, তাহলে সেটা কিন্তু বহুপদী হবে না, ঠিক আছে। কারণ হলো এখানে আমরা দেখতেছি পাওয়ারটা কত, বা পাওয়ার বা ঘাত কত, মাইনাস নেগেটিভ, কিন্তু আমরা এখানে বলছে যে ধনাত্মক হতে হবে এবং পূর্ণসংখ্যিক বলছে, তার মানে আমি এটাও বুঝতেছি যে 4x⁻, যদি হাফ, এই যে হাফ লিখলাম, তাহলে এটাও কিন্তু বহুপদী হবে না, কারণ এটা পূর্ণসংখ্যিক ঘাত না, এটা হলো ভগ্নাংশ ঘাত। তো ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ এখানে তো বুঝলাম কিরকম উদাহরণ, আগে যে প্রশ্নটা সেখানে তো আমরা দেখছি। এখন আমরা ঘাত বা মাত্রা জিনিসটা কি সেটা বলি। ঘাত বা মাত্রা হলো চলকের সর্বোচ্চ ঘাতকে বহুপদীর ঘাত বলা হয়। আগের প্রশ্নটা আপনারা যদি খেয়াল করে থাকেন, জাস্ট আগের স্লাইডে যে কয়েকটা উদাহরণ ছিল 3টা, ওর মধ্যে আমরা কি বলছিলাম, যে সর্বোচ্চ ঘাত যেটা, সেটা সেই ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ সেটাকে বলা হয়েছিল, তাই না। ওকে, আর দেখুন এখানে আমরা আরো একটা এক্সট্রা লাইন অ্যাড করছি, যে এই যে এ নট, এই যে এই জিরোটাকে কি বলে বলুন তো, নট, এ নট x⁻n প্লাস এই নট কেমন করে বলে বলুন তো, এই যে NAUGHT, এটা কিন্তু NOT নট না, NAUGHT, নট মানে শূন্য। তো a নট x⁻n
প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এভাবে দেখুন যাইতে যাইতে লাস্টে a n হয়ে গেল। অর্থাৎ দেখুন আপনারা এই যে x এর পাওয়ার প্রথমে ছিল n, এরপরে n মাইনাস 1, n মাইনাস 2, অর্থাৎ x এর পাওয়ারটা ধীরে ধীরে কি হচ্ছে, কমতেছে, কমতে কমতে ফাইনালি এখানে কত বলুন তো, x টু দি পাওয়ার অ্যাকচুয়ালি 0, মানে অ্যাকচুয়ালি কি x টু দি পাওয়ার n মাইনাস n, তাই না? n মাইনাস n হলে তো কাটাকাটি হয়, x টু দি পাওয়ার 0 হয়। তো তাই ঠিক এইভাবে যদি আমরা ঘাতের অধক্রম অনুসারে অর্থাৎ প্রথমে সর্বোচ্চতা আস্তে আস্তে ধীরে ধীরে সর্বনিম্ন পর্যন্ত যাই, তাহলে সেটাকে কি বলে, বহুপদীর আদর্শ রূপ বলে। ঠিক আছে, তো ঠিক আছে, এখন দেখি 3 এবং -4 মিল বিশিষ্ট সমীকরণটি লেখো। একটু আগে কিন্তু এরকম একটা সমীকরণ আমরা দেখে আসছি যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x যোগ মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের যোগফল এখানে 3 - 4 আর মূলদ্বয়ের গুণফল কত, 3 × -4 হলে কত হবে বলুন তো, -12। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ফাইনাল করি তাহলে কি হবে, এটা হলো 3 থেকে -4 হলে কত হয়, মুখোমুখি করে ফেলি, -1, তো মাইনাসে মাইনাসে প্লাস x, আর এটা কত, মাইনাস প্লাসে মাইনাসে -12, x স্কয়ার প্লাস x -12, এই যে দেখুন x স্কয়ার প্লাস x -12। ঠিক আছে, তো আপনারা এটা এইভাবে এই ফার্স্টের লাইনটা এইভাবে লিখতে পারেন, a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আসলে এইভাবে a প্লাস বি এইভাবে না লেখাই ভালো, এভাবে লিখবেন না আপনারা। ঠিক আছে, এভাবে না লিখে এটা আপনারা এইভাবে লিখতে পারেন যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x যোগ মূলদ্বয়ের গুণফল, এভাবে আপনারা খাতায় লিখবেন। ঠিক আছে, ওই যে এখানে যে লাইনটা লিখলাম এই লাইনটা কিন্তু বাতিভাবে লিখবেন না, তাহলে কিন্তু আপনার এখানে সমস্যা হতে পারে, বিকজ এ বি এগুলো কোথায় থেকে পাইছেন, তাই না? ওকে, তাহলে এখন আমরা এই প্রশ্নটা দেখলাম, তাহলে আমরা এর সঙ্গে সঙ্গে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেগমেন্ট শেষ করে ফেললাম। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেগমেন্ট ধরবো। তাহলে আমরা প্রশ্নটা কি দেখতেছি, x স্কয়ার প্লাস px প্লাস 8 = 0, এই সমীকরণটার একটা মূল দেয়া আছে 4, তাহলে অপর মূলটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এইটা আমরা কিন্তু বিভিন্ন ভাবে করতে পারি। আমরা একটা মূল যেহেতু 4, এই মূলটা আমরা এটার মধ্যে ডিরেক্ট বসাইতে পারি। বসালে জিনিসটা কেমন হচ্ছে বলতে, বিকজ একটা মূল 4 মানে x এর একটা ভ্যালু 4 হবে। তো ঠিক আছে, যদি বসাই তাহলে দেখুন 4 স্কয়ার যোগ p ইন্টু 4 যোগ 8 সমান হলো 0, অর্থাৎ 4 4 16 যোগ 4p যোগ 8 ইকুয়াল হলো 0, অর্থাৎ 4p ইকুয়াল কি হচ্ছে, 16 আর 8 কত, 24। দেখছেন মুখে করলাম, তো ওই পাশে নিয়ে গেলে হলো -24, তাহলে p ইকুয়াল হচ্ছে হলো -6, তাই না? এরপরে কিন্তু আমরা তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, x স্কয়ার মাইনাস 6x যোগ 8 ইকুয়াল টু 0, এইভাবে করে এরপরে আমরা কি করতে পারি, মূলদ্বয়ের গুণফল এবং মূলদ্বয়ের যোগফলের যে সূত্রটা আমরা জানি সেটা অ্যাপ্লাই করতে পারি। এটা একটা অপশন। আরেকটা অপশন হলো এত কিছু না করে আমরা ডাইরেক্ট কি করতে পারি, মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল সূত্রটা দিয়ে একবারে করে ফেলতে পারি। তো এখানে আমরা দেখি, এখানে আমরা কোন নিয়মে করতেছি। ফার্স্টে আমরা কিন্তু দেয়া আছে যেটা আছে সেটা আমরা লিখলাম, লেখার পরে আমরা এটা স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে তুলনা করলে তাহলে এখানে এর ভ্যালু কত আসতেছে 1, বি এর ভ্যালু আসতেছে p, সি এর ভ্যালু আসতেছে 8। তো এটা লিখলাম, লেখার পরে আমরা তাহলে সমীকরণের একটা মূল যেহেতু 4 দেয়া আছে, অপর মূলটা আমরা ধরে নিলাম কি আলফা। তো যদি আলফা হয় তাহলে আমরা জানি কি মূলদ্বয়ের গুণফল সমান হলো c/a। সূত্রটা কিন্তু আশা করি আপনাদের মনে আছে যে মূলদ্বয়ের গুণফল মানে হলো ধ্রুবক যেটা থাকে অর্থাৎ c ডিভাইডেড বাই হলো x স্কয়ারের সহগ যেটা থাকে অর্থাৎ a। তো c/a যেহেতু এখানে c এর ভ্যালু আর a এর ভ্যালু আমরা জানি 8 আর 1, তো বসালাম। আর এই দিকে দেখুন একটা মূল 4 আর একটা মূল আলফা, তো মূলদ্বয়ের গুণফল মানে কি হবে, 4 আলফা। 4 আলফা সমান 8/1 যদি হয়, 8/1 মানে তো অ্যাকচুয়ালি 8, তাহলে এই 4টা নিচে চলে গেল, গুণ অবস্থা থেকে ভাগ অবস্থায় চলে গেল, থাকলো হলো 4 × 2 = 8, অর্থাৎ আলফা ইকুয়াল 2। ঠিক আছে, এইভাবে করবেন, এইভাবে করলে কিন্তু অঙ্কটা খুব দ্রুত করে ফেলা যায়। আবার ইচ্ছা করলে এইভাবেও করতে পারেন। এইভাবে করার পরে অতঃপর আপনারা মূলদ্বয়ের যোগফল করলেন, তারপরে গুণফল করলেন, এভাবেও কিন্তু আপনারা জিনিসটা করে ফেলতে পারেন। তো এটা আপনাদের অ্যাজ ইউ উইশ, আপনারা যেভাবে আপনাদের কাছে সুবিধা মনে হয় সেভাবে আপনারা করবেন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি, k এর মান কত হলে 4 - k × x স্কয়ার প্লাস 2k প্লাস 4 × x প্লাস 8k প্লাস 1 = 0, এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। তো আমরা আশা করি আপনাদের মনে আছে যে মূলদ্বয় সমান, আমরা জাস্ট প্রশ্নটার এই পার্টটুকু দেখেই কিন্তু বুঝতে পারতেছি যে এখানে আমার কি হবে, ডিটারমিন্যান্ট g = 0 হবে, অর্থাৎ কিনা b² - 4ac এটা হলো 0 হবে। তো এখন তাহলে আমাদের কি কি দরকার, ফার্স্টে আমি সমীকরণটা লিখবো, লিখার পরে এখানে আমরা a জানি কোনটা, এই যে এটা হলো a, এটা হলো b এবং এটা হলো সি, সেটা আমরা মার্ক করে ফেলবো। মার্ক করে ফেলার পরে আমরা এই ইকুয়েশনের মধ্যে বসাবো, বসানোর পরে সেখান থেকে আমরা দেখব যে কি আসে, কে এর মানটা কত বের হয়। তো চলুন আমরা দেখি। প্রথমে আমরা সমীকরণ লিখলাম, লেখার পরে আমরা এ বি এবং সি এর মানটা লিখলাম, তাই না? এই যে দেখতেই পাচ্ছেন যে এক্স স্কয়ারের সহগ যেটা সেটাকে এ বলে, এক্স এর সহগকে বি বলে এবং ধ্রুবপদটাকে সি বলে, তাই না? আপনারা জানেন।
তো লিখলাম, লেখার পরে দেখুন নিশ্চয়ক ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। পাশে আপনারা লিখে দিতে পারেন যে এইভাবে, আমরা জানি সমীকরণের মূলদ্বয়, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হয় যদি নিশ্চয়ক ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়। এইভাবে আপনারা যদি এই জিনিসটা এক্সপ্লেইন করে দেন, জিনিসটা কিন্তু আরো সুন্দর হয়, ঠিক আছে? তো তারপরে আপনারা কি করলেন, এখন মানগুলো বসাই দিলেন। দেখুন এই যে বি এর ভ্যালু আপনারা এই যে বের করছেন, তো বসালেন স্কোয়ার মাইনাস 4 এ কত, এই যে এ সি কত, সি হলো 8k প্লাস 1, 8k প্লাস 1। তো ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই যে এখানে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আপনারা আশা করি মনে আছে আপনাদের, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস হলো বি স্কোয়ার, এটাই কিন্তু এখানে হচ্ছে। দেখুন এই যে এ স্কোয়ার মানে 2 দুগুণে 4k স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, তাহলে কত, 4 দুগুণে 8, 8 দুগুণে 16k প্লাস বি স্কোয়ার মানে 4 4 16, দেখছেন হয়ে গেল। এবার এখানে কি করা হয়েছে, এই পার্টটুকু গুণ করা হয়েছে, তাহলে 4 4 16, এখানে মাইনাস যেহেতু আছে এজন্য মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস 4k, এই যে দেখুন এটা হলো, আর এটা যেটা আছে এটার মতো হলো। এরপরের কাজ আমাদের কি হবে, এই দুইটার মধ্যে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। তো পরবর্তী লাইনে আমরা এখানে গুণ করলাম, দেখুন মাইনাস 16 ইন্টু 8 কত, গুণ করলে দেখবেন যে মাইনাস 128, আর সাথে কে আছে এজন্য কে হলো। আবার দেখুন মাইনাস 16 আর এখানে প্লাস 1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 16। আবার দেখুন যে 4 4 8 32k স্কোয়ার, এই যে কে স্কোয়ার, আবার দেখুন যে 4k। তো এরপরে আমরা কি করব, দেখুন এখানে কিন্তু যোগ বিয়োগ করা যায়, এইটা এবং এটা কাটা যাচ্ছে। এরপরে দেখুন যে এইখানে 4k আছে প্লাস, আর এখানে মাইনাস 120k আছে, তো এখানে কিন্তু এগুলো যোগ বিয়োগ করা যাচ্ছে সবকিছু। আবার এখানে আরো একটা 16kও আছে, সবকিছু যোগ বিয়োগ করে ফাইনালি কিন্তু আমরা দেখতেছি যে এইটা চলে আসতেছে। তো এইটা আসার পরে আমরা এখন কি করতে পারি বলুন তো, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে এইখানে আমরা দেখতেছি যে 4 কমন নেওয়া যায়, তাই না? 4 শুধু না, 4k কমন নেওয়া যায়। 4k কমন নিলে কি থাকতেছে, 9k মাইনাস 27 ইকুয়াল টু 0। এখন আমরা কি জানি বলুন তো, দুইটা সংখ্যার গুণফল 0 কখন হতে পারে, যখন যে কোনো একটা শূন্য হয়। যেমন একটা যদি উদাহরণ দেখেন যে 1 এর সাথে যদি 0 গুণ করেন তাহলে 0 হবে, অথবা 0 এর সাথে যদি 9 গুণ করেন তাহলেও 0 হবে, অর্থাৎ কিন্তু যদি 5 এর সাথে 7 গুণ করেন, অর্থাৎ কোনোটাই 0 না, এই ক্ষেত্রে কিন্তু এটা কখনোই 0 আসা পসিবল না, তাই না? তার মানে 0 যদি গুণফল হতে হয় তাহলে অবশ্যই যে কোনো একটা সংখ্যাকে 0 হতে হবে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি হয় 4k ইকুয়াল 0 অথবা 9k মাইনাস 27 ইকুয়াল টু 0, কারণ এই দুটো গুণ অবস্থায় আছে। তো লিখলাম 4k ইকুয়াল যদি 0 হয় তাহলে k ইকুয়াল কি হবে, এই 4টা এখানে গুণ আছে, নিচে ভাগ হয়ে গেল, তো 0/4 মানে তো অ্যাকচুয়ালি 0ই। আর অথবা কি করতে পারি আমরা, এই যে 9k মাইনাস 27 সমান 0 লিখতে পারি, তাহলে এটা এই পাশে চলে গেলে 9k ইকুয়াল 27, অর্থাৎ k ইকুয়াল হলো 3। কারণ এই যে দেখুন এই যে 27 নিচে চলে আসলে তাহলে এই দেখুন 3 নং 27 হয়ে গেল। তাহলে আমাদের কি হলো, সমীকরণের মূলদ্বয় তখনই সমান হবে যখন k এর মান 0 অথবা 3 হবে। দুইটা কিন্তু অ্যান্সার, ভালো করে খেয়াল করে দেখবেন, দুইটা অ্যান্সার কিন্তু। ওকে ওকে, তাহলে যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, যেখানে বলা হয়েছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলে 3 গুণ হলে প্রমাণ করতে হবে 2b স্কয়ার সমান 9c। তো এখানে মূলদ্বয় যেহেতু দেওয়া নাই, আমরা ধরে নিব একটা হলো মূল আলফা, একটা মূল ধরে নিব বিটা। তো মূল দুটি সমষ্টি কি হবে, আলফা প্লাস বিটা, অন্তরফল কি হবে, আলফা মাইনাস বিটা। এখন বলছে কি মূল দুইটার সমষ্টি অন্তরফলের 3 গুণ, তো অন্তরফল এর কত 3 গুণ, 3 দ্বারা গুণ, তাহলে বুঝতেই পারতেছেন। এবং তারপরে কি হবে, অন্তরফলের সমষ্টি হলে তার মানে কি হবে, দুইটার মাঝখানে সমান হবে, অর্থাৎ এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে 3 ইন্টু আলফা মাইনাস বিটা, তাই না? এইটা করার পরে তারপরে কিন্তু আমরা একটা মোটামুটি ক্যালকুলেশনে চলে আসতে পারবো। তাহলে চলুন আমরা প্রথমে সমীকরণ যেটা আছে সেটার মূল দুইটা আমরা ধরে নিলাম। এরপরে দেখুন এই যে আমরা জানি কি মূলদ্বয়ের সমষ্টি হলো আলফা প্লাস বিটা, এবং মূলদ্বয়ের সমষ্টির যে সূত্রটা সেখান থেকে আমরা কি জানি, মূলদ্বয়ের সমষ্টির সূত্র হলো মাইনাস বি বাই এ। তো মাইনাস বি আর এ কত এখানে বলুন তো 1, তাই না? এই জন্য 1 তো আর লেখা লাগে না, এই জন্যই লিখলাম না। এর আগে আপনারা একটা লাইন লিখে দিতে পারেন যে এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে সমান 0 এর সাথে তুলনা করে পাই, এ ইকুয়াল হলো 1, বি ইকুয়াল হলো কত বি, এবং সি ইকুয়াল হলো সি, তাই না? এভাবে এই কথাটা আপনারা লিখে দিতে পারেন। তো এইটা হইলো আরেকটা সূত্র, আমরা কি জানি বলুন তো, মূলদ্বয়ের গুণফল হলো সি বাই এ। এই যে মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তো মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ, এ হলো 1, তো 1 তো লেখা লাগে না, এই জন্য লিখলাম শুধু সি। এখন আমরা এই যে প্রশ্ন মতে যেটা আছে সেটা আমরা লিখে ফেললাম, দেখছেন? প্রশ্ন মতে যেটা সেটা লেখার পরে আমরা এখন কি করতে পারি বলুন, আলফা প্লাস বিটার ভ্যালু আমরা জানি, কিন্তু আলফা মাইনাস বিটার ভ্যালু আমরা জানি না। বাট আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দেই, বর্গ করার পরে দেখুন কি হয়, এটা হলো হোল স্কোয়ার হলো, আর এটা 3 3 9 এবং এটা হোল স্কোয়ার হলো। এখন আমরা এ মাইনাস বি, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আপনারা জানেন কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর আরেকটা ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি আপনারা জানেন, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab।
তো আমরা এখানে এই ইকুয়েশনটা কিন্তু আমরা জানি, তো আমরা এখানে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই করার পরে দেখুন a মাইনাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখুন আপনারা a প্লাস বি এর ফর্মুলার মান আপনি জানেন, এই যে a প্লাস বি এর মান আপনি জানেন, a প্লাস বি না তো অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা মান আপনারা জানেন, এবং আলফা বিটার মানও কিন্তু আপনারা জানেন। তো এখন মানগুলো জাস্ট আমি বসাই দিলাম। আলফা প্লাস বিটার ভ্যালু হলো মাইনাস বি হোল স্কোয়ার, তো হোল স্কোয়ার ইকুয়াল হলো 9 হলো আলফা প্লাস বিটার ভ্যালু মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4 হলো আলফা বিটার ভ্যালু হলো সি হলো। মান বসানোর পরে এখন আপনারা জানেন কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এখানে হলো বি স্কোয়ার এবং এখানে হচ্ছে 9b স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 36c, ওটা ওটা করতে পারেন। ওইটা করার পরে দেখুন ফাইনালি কি হচ্ছে, উভয় পক্ষকে যদি আমি -4 দ্বারা এখানে ভাগ করি তাহলে কি আসতেছে 2b স্কোয়ার সমান হলো 9c আসতেছে। ঠিক আছে, 9c আসলে তারপরে আমরা কি লিখলাম, আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাইনটা অ্যাকচুয়ালি পরে আসবে, এই লাইনের পরে আমরা যাব এই লাইনে। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনে আমি যদি যাই তাহলে দেখুন এই যে এটা হলো কি বি স্কোয়ার, তো বি স্কোয়ার হলো এটা কি হচ্ছে 9 ইন্টু বি স্কোয়ার, তাই না? তো 9b স্কোয়ার এবং এটা কত প্লাসে মাইনাসে মাইনাস কত 4 নং 36, তাহলে 36c হলো। ঠিক আছে, তাহলে এটা হওয়ার পরে এখন আমরা কি করলাম, এই যে এই 9b স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল। মাইনাস হওয়ার পরে কি হলো দেখুন তো 1 মাইনাস 9 মানে মাইনাস 8b স্কোয়ার, আর এখানে মাইনাস 36c, তাই না? এরপরে আমরা কি করব বলুন তো, এরপরে অ্যাকচুয়ালি এরপরে এই লাইনটা আসা উচিত ছিল, এটার পরে এই লাইনটা চিন্তা করেন আপনারা। এই যে কি হলো, এখানে উভয় পক্ষকে -4 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, বা আপনারা এইভাবেও চিন্তা করতে পারেন যে এটা 8, তো এটা দেখুন 4 দুগুণে 8, এটা হলো 4 নং 36, আর এখানে মাইনাস আর মাইনাস কাটা গেল, তাহলে কি হচ্ছে 2b স্কোয়ার সমান 9c, সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে। তো এরপরে কি হলো, অর্থাৎ 2b স্কোয়ার সমান 9c প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তো তাহলে আমাদের কিন্তু অঙ্কটা শেষ। প্রমাণ করতে বলছিল 2b স্কোয়ার সমান 9c এবং আমরা এটা কিন্তু প্রুফ করে ফেলেছি। ওকে, দেখছেন? তাহলে সিস্টেমেটিক্যালি আপনি যদি অগ্রসর হন তাহলে একটা ম্যাথ আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ হলে প্রমাণ করতে হবে এ কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস এবিসি সমান 0। তা একটি মূল, তাহলে আমরা এখানে যেহেতু মূলগুলো বলে নাই, তাই একটা মূল যদি আমি আলফা ধরে নিই, অপরটি কি হবে উল্টার বর্গ, উল্টা, তাহলে আলফা এর উল্টা কত বলুন তো 1/α, এরপরে কি বলছে বর্গ, তাহলে 1/α স্কোয়ার। তাই এই যে এই দুইটা হলো মূল, যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে এইটা। তো চলুন আমরা প্রথমে কি লিখবো, প্রথমে আমরা মূল দুইটা লিখে নিলাম যে একটা মূল আলফা এবং অপর মূলটি 1/α স্কোয়ার। এরপরে আমরা কি জানি যে মূলদ্বয়ের যোগফল, এই যে এই চ্যাপ্টারের মেইনলি কিন্তু আমরা কয়েকটা সূত্রই জানি। যদি সমীকরণ দেওয়া থাকে আমরা মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে করব, এবং যদি আপনার মূল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যদি সমীকরণ গঠন করতে পারি সেক্ষেত্রে আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স যোগ মূলদ্বয় গুণফল, তাই না? এটা আপনারা জানেন, এইভাবে আপনারা করে ফেলবেন। তো ঠিক আছে, আমরা তাহলে মূলদ্বয়ের যোগফলটা লিখলাম, লিখলে দেখি যে -b/a, এখানে a কিন্তু এটার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এখানে a কিন্তু 1 আসে, তো ইচ্ছে করলে এখানে আপনি 1 লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে আমরা কি করলাম, মূলদ্বয়ের গুণফল করলাম। মূলদ্বয়ের গুণফল আমরা জানি c/a, এখানেও a ইচ্ছে করলে আপনারা এই যে 1 যেটা সেটা লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে কি হলো বলুন তো, এইখানে এই যে এখানে আছে আলফা, এখানে আছে আলফা স্কোয়ার, তো এখানে কি আছে ভাগ অবস্থায় আছে, তার মানে α/α স্কোয়ার মানে কত, আলফা টু দি পাওয়ার 1, এটার পাওয়ার কত 1 মাইনাস 2, অর্থাৎ হলো আলফা টু দি পাওয়ার -1, তার মানে কত 1/α, তাই না? এত কষ্ট করার দরকার নেই, এই যে এটা কাটাকাটি করে এখানে নিচে আলফা লিখে দিলেন, তার মানে 1/α সমান হলো c/a হয়ে গেল। ঠিক আছে, তো এটা যদি হয়ে থাকে তাহলে সেখানে আমরা যদি এটা উল্টো করে ফেলি তাহলে 1/α সমান যদি c/a হয় তাহলে আলফা সমান কি হবে, a/c হবে। তো এটা হলো, হওয়ার পরে এখন আমরা কি করব, এক নম্বর যে সমীকরণটা সেটা দেখুন, সেইটার মধ্যে আমরা কি করলাম, এই যে আলফা এর যে ভ্যালুটা আছে সেটা এই যে এখানে আলফা এর ভ্যালু যে এখানে বসাই দিব। ঠিক আছে, তার মানে এটা অনেকটা প্রতিস্থাপন পদ্ধতি আমরা যে সমীকরণ সমাধানের সময় ইউজ করতাম, যে একটা সমীকরণ থেকে আমরা কি করতাম, এক্স বা ওয়াই এর ভ্যালু বের করে নিতাম, সেটা অন্য সমীকরণের মধ্যে বসাই দিতাম, অর্থাৎ প্রতিস্থাপন করতাম, সেই পদ্ধতির সাথে এটার মিল রয়েছে। তো ঠিক আছে, আমরা এখন যদি বসানোর পরে দেখুন যে জিনিসটা কি হচ্ছে, এই পাশটা আমি যদি এখানে আপনাদের মুছে দিই তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। এই যে দেখুন আলফা এর জায়গায় আমরা a/c বসাইলাম, দেখুন a/c বসালাম, 1/α স্কোয়ার, আলফা স্কোয়ারের জায়গায় তাহলে আলফার জায়গায় a/c বসালাম, a স্কোয়ার দিলাম, তো হলো। আর এই পাশে -b/a আছে, -b/a লিখলাম। লেখার পরে এই যে দেখুন এখানে কি আছে, ভাগ অবস্থায় আছে, তাই না? তা ভাগটা উল্টো হয়ে গুণ হয়ে যাচ্ছে, 1 ইন্টু, আপনারা জানেন যে কি হয়, হরটা লব হয়ে যায়, তাহলে c স্কোয়ার, আর লবটা হর হয়ে যায় অর্থাৎ a স্কোয়ার, তাই না? তাহলে এই যে দেখুন c স্কোয়ার বাই a
স্কোয়ার, 1 তো সামনে আর লেখা লাগে না, তো এটা হলো। আর এটা মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম, আমরা প্লাস করে দিলাম। করার পরে এখন এটা নর্মাল আমরা যোগ করলাম, যোগ করলে দেখুন a স্কোয়ার c, এটা হলো আপনার লসাগু হয়। লসাগু হওয়ার পরে c c যদি এখানে ভাগ করলাম, ভাগ করার পরে a স্কোয়ার থাকলো, a স্কোয়ারের সাথে এটা গুণ করলে a কিউব। সিমিলারলি a স্কোয়ার বাদ গেল, c এর সাথে c স্কোয়ার গুণ করে c কিউব। আর এখানে a বাদ গেলে তাহলে ac থাকলো, তার সাথে b গুণ করলে abc হলো সমান 0। এবার এইটা দেখুন, এটা আমরা এই পাশে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এইটা এই পাশে নিয়ে গেলে 0 সাথে গুণ হলে তো 0ই হয়, তাহলে থাকতেছে আমার এই পার্টটা সমান হলো 0, এবং এটাই আমাকে কিন্তু প্রমাণ করতে বলছে। দেখুন তার মানে কিন্তু আমার এটা প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি সিস্টেমেটিক্যালি অঙ্ক করেন, দেখবেন আপনার ব্রেনের আগে আপনার হ্যান্ড কিন্তু ক্যালকুলেশন করে আপনার ম্যাথটা করে ফেলবে। সো এই জন্য বলি যে ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন, তত কিন্তু আপনি দেখবেন যে আপনার কলম তত দ্রুত চলবে এবং তার তত দ্রুত আপনি করে ফেলতে পারবেন। বিকজ আপনারা জানেন যে পরীক্ষার সময় কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি কি বলে চিন্তা ভাবনা করে তারপরে অঙ্ক করার মতো টাইম কিন্তু আসলে আপনারা পাবেন না। কারণ সেটা আপনি যদি একটা ম্যাথের পিছনে চিন্তা করে সময় নষ্ট করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইনালি কমপ্লিট করতে আপনার একটু বেগ পেতে হবে। তো এই জন্য আপনি বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবেন পরীক্ষার আগে। এবং এই যে দেখুন আমরা কিন্তু এখানে শর্ট আউট করে অনেক ম্যাথ কম করে দিচ্ছি। আপনাদের অনেকের মধ্যে একটা থাকে যে টেনশন থাকে যে এতগুলো ম্যাথ কিভাবে সলভ করবেন, আমরা কিন্তু সেটা কম করে দিয়েছি। প্রত্যেক চ্যাপ্টারে জাস্ট সংক্ষিপ্ত এবং রচনামূলক মিলে প্রায় 9-10টার মতো হবে, এবং অতি সংক্ষিপ্ত আরো কয়েকটা মিলে জাস্ট অলমোস্ট 15 থেকে 20টার মতো অঙ্ক হবে সব চ্যাপ্টারে। এবং তারপরে আমরা যে সাজেশনটা দিচ্ছি সেখানেও কিন্তু খুব বেশি ম্যাথ আমরা দিচ্ছি না, বা সেলফ প্র্যাকটিসে কিন্তু খুব বেশি ম্যাথ নাই। এই কয়টা ম্যাথ আমরা চেষ্টা করছি যে সবকিছু কভার করে ফেলতে। তো এই কয়টা ম্যাথ যদি আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে করেন, তাহলে কিন্তু আপনাদের আশা করি প্রস্তুতি খুব ভালো হবে। তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। bx² + cx + c = 0, মূলদ্বয় আলফা এবং বিটা এখানে দেয়া আছে। প্রমাণ করতে হবে আলফা বাই বিটা √ বিটা বাই আলফা √ c বাই বি = 0। দেখুন এই দুইটা কিন্তু আলফা বিটা, কিন্তু এটা কিন্তু আবার c বাই বি। খেয়াল করবেন, লেখার সময় কিন্তু খেয়াল করে লিখবেন। তো ঠিক আছে, আমরা তাহলে কি করলাম, মূলদ্বয় যেহেতু আলফা এবং বিটা, তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করতে পারি। এবং তার আগে আমরা এটাকে x² + bx + c এর সাথে কম্পেয়ার করলে এটা হলো এটা কম্পেয়ার করে ফেললাম। কম্পেয়ার করার পরে দেখুন মূলদ্বয়ের যোগফল কত, এই দুইটার যোগফল কত, -b/a। তো -b/a এখানে কিন্তু বিটাই কিন্তু এখানে c, তাই না, বিটাই এখানে c এবং এটাই এখানে b, তাই না। তো এই জন্য কিন্তু জিনিসটা একটু এরকম কনফিউশন হয়ে গেছে, ঠিক আছে। -b/a, তো -b/a মানে এখানে এখন বলার সময় আপনি বলবেন -b/a, কিন্তু লেখার সময় লিখবেন c/b, ঠিক আছে। এইভাবে লিখবেন, তাহলে আশা করি আপনাদের আর কোনো ভুল হবে না। তো যোগফল করলাম, গুণফল আপনারা জানেন যে c/a হলো এখানে কত, b অ্যাকচুয়ালি, তো c/b হয়ে গেল। হওয়ার পরে এখন দেখি আমরা এই যে এটা বাম পক্ষের মধ্যে যেটা আছে সেটা লিখবো। লেখার পরে আমরা দেখবো যে 0 হয় কিনা ডান পক্ষে। তো বাম পক্ষে যেটা আছে সেটা আমরা লিখলাম। লেখার পরে আপনারা দেখতেছেন যে আমরা এই হোল রুটটাকে আমরা আলাদাভাবে রুট করে নিয়েছি। রুট করে নেওয়ার পরে আমরা দেখুন এই পার্টটা যেহেতু আলাদা, তো এটাকে আমরা আলাদা করব এবং এই আলফা বিটাগুলোকে আমরা যোগ করে ফেলবো। যোগ করে ফেললে তাহলে এই দেখুন এখানে লসাগু করছে আলফা বিটা, তাহলে এখানে এই যে বিটা তো গেল, থাকলো রুট আলফা, তার সাথে রুট আলফা, দুইটা রুট আলফা গুণ করলে কি হবে, রুট আলফা স্কোয়ার। এবং এখানে জানেন এই যে রুট এবং স্কোয়ার কাটা যাচ্ছে, এখানেও সিমিলারলি রুট এবং স্কোয়ার কাটা যাচ্ছে। হলে এখন দেখুন আপনাদের জিনিসটা কিন্তু খুব সোজা হয়ে গেল, বিকজ এই যে দেখুন উপরে থাকতেছে আলফা প্লাস বিটা, নিচে থাকতেছে √আলফা বিটা, এবং তার সাথে যোগ আছে √c/b। এখন এই যে এখানে আলফা প্লাস বিটার ভ্যালু আপনারা জানেন, আলফা বিটার ভ্যালু আপনারা জানেন, ভ্যালুগুলো জাস্ট এখানে বসাই দিলেন। বসানোর পরে আপনারা কি করবেন বলুন তো, পরবর্তী লাইনে দেখুন আমরা এত কষ্ট করতে যাব না, আমরা এইভাবে লিখব। আমরা এইভাবে লিখি, এই যে দেখুন -c/b ইন্টু এটা কি আছে, কি হয়, ভাগ উল্টে গুণ হয়ে যায়, তাহলে √b/c হয়ে গেল, তাই না। তাহলে এইভাবে যদি আসে, তাহলে আপনারা দেখুন যে এখানে অ্যাকচুয়ালি কি আছে, এটা হলো √c এবং এটা হলো c, তার মানে অ্যাকচুয়ালি কাটাকাটি করে কিন্তু এখানে √c থাকে, এবং √b এবং √b, তাহলে এটা হলো b, তার মানে এখানে √b থাকে, অর্থাৎ √c/√b থাকে, তাই না। আর এই পাশে কি আছে, √c/√b আছে, তাহলে দেখুন এইটা কিন্তু -√c/√b, এটা এবং এটা কাটাকাটি করে 0 আসে, ঠিক আছে। তো ঠিক দেখুন ফাইনালি কিন্তু এই যে দুইটা কাটাকাটি করে 0 আসতেছে, এবং সেটা কিন্তু ডান পক্ষে রয়েছে, তার মানে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ আমার কিন্তু প্রমাণ হয়ে গেল। তো এতক্ষণ আপনাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা নিজেরা সলভ করে দিলাম। এখন আপনাদের সেলফ টাস্ক হিসেবে আমরা কিছু দিলাম, বিকজ আপনারা জানেন যে এটাই নিয়ম ম্যাথের ক্ষেত্রে, যে কিছু অঙ্ক টিচাররা আপনাদের করে দিবে এবং তার পরবর্তীতে আপনাদের নিজেদের বাসায় কিন্তু কিছু করতে হবে। অন্য সাবজেক্টের চেয়ে কিন্তু ম্যাথ একটু আলাদা, বিকজ এটা আপনাকে বাসায় অবশ্যই নিজে থেকে প্র্যাকটিস না করলে কিন্তু আপনার পক্ষে ভালো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আপনারা দেখুন এই ম্যাথগুলো আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন, করলে তাহলে আশা করি আপনাদের পক্ষে খুব একটা সমস্যা হবে না।
যেমন দেখুন এই ম্যাথটা কিন্তু আমরা এখানে কয়েকটা কিছু ম্যাথ কিন্তু আমরা এখানে অলরেডি সলভ করে দিয়েছি। তাহলে বাকি থাকলো এই যে এই ম্যাথটা বাকি আছে, এরপরে এই ম্যাথটা বাকি আছে। এই ম্যাথগুলো আপনারা বাসায় তাহলে নিজেরা প্র্যাকটিস করবেন, বিকজ এগুলো কিন্তু অবশ্যই এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। ঠিক আছে, এগুলো যেহেতু সিমিলার টাইপের ম্যাথ, এই জন্য আমরা এগুলো সলভ না করে এগুলো আপনাদের জন্য টাস্ক হিসেবে দিয়েছি। তো ঠিক আছে, তাহলে এখন যদি আপনারা এগুলো সব জেনে থাকেন, তাহলে এখন আমরা আমাদের ফাইনাল সেগমেন্ট রচনামূলক প্রশ্নোত্তরের সেগমেন্টে মুভ করতেছি। ঠিক আছে, ওকে, রচনামূলক প্রশ্নোত্তরের প্রথম প্রশ্নটা আমরা দেখি। 27x² + 6k - p + 2 = 0 সমীকরণের মূল দুইটির একটি অপরটির বর্গের সমান। এইখান থেকে আমরা বুঝতেছি সমীকরণের মূল দুইটি কিন্তু দেয়া নাই, একটি অপরটি যেহেতু বর্গের সমান, একটা যদি আলফা হয় অন্যটা হবে হলো আলফা স্কোয়ার, সমান হলে পি এর মান নির্ণয় করতে হবে। দেখুন আরেকটা আমাদের কি করতে হবে বলুন তো, x² + bx + c এর সাথে কম্পেয়ার করে আমরা দেখব যে এইটা হলো a, এইটা হলো b এবং এইটা হলো c, মাইনাস চিহ্ন সহ অবশ্যই। তো এবার কি করলাম, আমরা ফার্স্টে ওই জিনিসগুলো লিখে নিলাম। দেখুন a b c এর ভ্যালুগুলো আমরা লিখলাম এবং মূল দুইটি একটা আলফা এবং একটা আলফা স্কোয়ার আমরা লিখে নিলাম। দেখুন ঠিক আছে। তো এইটা লেখার পরে আমরা এরপরে কি জানি বলুন তো, পি এর মান জে এর মান যেটাই নির্ণয় করতে বলুক না কেন, আমরা জানি এখানে আমাদের অপশন দুইটাই আছে, একটা হলো মূলদ্বয়ের যোগফল কি সেটা বের করব এবং মূলদ্বয়ের গুণফল কি সেটা বের করব। তো মূলদ্বয়ের যোগফল আমরা জানি যে এই যে মূল একটা হলো আলফা, একটা হলো আলফা স্কয়ার, যোগ করলাম, যোগ করলে কি হয় -b/a। এখন -b/a এখানে আপনি এখানেই ভ্যালুগুলো বসিয়ে দিতে পারেন। এই যে দেখুন বসিয়ে দিলাম আমরা, বসিয়ে দেওয়ার পরে কাটাকাটি করলে 3 × 6 3 × 27, দেখুন হয়ে গেল। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা মূলদ্বয়ের গুণফলটা বের করি। গুণফলটা আমরা জানি c/a, তো c/a এর ভ্যালুটা আমরা বসাই দিলাম। বসানোর পরে এখন আমরা দেখুন সেখান থেকে এই দুইটা গুণ করলে আপনারা জানেন যে পাওয়ার যোগ হয়। তার মানে a ইনটু যদি a স্কয়ার হয়, তার মানে a টু দি পাওয়ার এখানে আছে 1, তার মানে 1 এবং এখানে আছে +2, তার মানে হলো a ইকুয়াল হলো 3, a টু দি পাওয়ার 3। এইভাবে কিন্তু আপনারা জানেন যে এটা আপনাদের বারবার বলার কোনো প্রয়োজন নেই, বিকজ আপনারা অলরেডি এটা খুব একদম একটা বেসিক একটা নিয়ম যে গুণের সময় পাওয়ার যোগ হয়। তো ঠিক আছে, যোগ করলাম, আলফা ইনটু আলফা স্কয়ার সমান আলফা কিউব হয়ে গেল, আর এর পাশে যেটা আছে সেটা থাকলো। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো দেওয়ার পরে এখন 1 নম্বর সমীকরণে আমরা দেখছিলাম যে যেটা যোগফলটা আমরা বের করছিলাম সেটা উভয় পক্ষকে ঘন করলাম। কেন ঘন করলাম একটু পরেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ঘন মানে আপনারা জানেন যে কিউব করা, তো হোল কিউব করলাম। করার পরে এখন দেখি যে a + b হোল কিউবের ফর্মুলা কি হয়। a + b হোল কিউবের ফর্মুলা আপনারা জানেন যে a কিউব + 3a² b + 3ab² + b কিউব। এটা হতে পারে, আবার এটাকে এভাবেও লেখা যায় a কিউব + b কিউব + 3ab * a + b। তো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। দেখুন a কিউব + b কিউব, b কত এখানে a স্কয়ার, তো b কিউব + 3 * a * b * a + b। আর এই পাশে যেটা আছে দেখুন -2 হোল কিউব মানে কি, ক্যালকুলেটরের মাধ্যমে চাপলেও আপনারা বুঝতে পারবেন বা ইজিলিও বোঝা যায় যে -8 হয় এটা। আর নিচে 9 কিউব, তো 9 কিউব মানে কত অ্যাকচুয়ালি 729। এখানে আপনারা লিখে ফেলতে পারেন, আবার না ইচ্ছে করলে পরবর্তীতেও লিখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এখন আমরা এইখানে জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ করলাম, a কিউব হোল স্কয়ার করলাম। কেন করলাম বলুন তো, বিকজ আমরা a কিউবের ভ্যালুগুলো কিন্তু আমরা ওই যে 2 নম্বর সমীকরণ থেকে আমরা দেখে আসছি। a স্কয়ারের ভ্যালু কিন্তু আমরা জানি না, মানে a না তো এখানে আলফা, অ্যাকচুয়ালি আলফাটাকে আমি মাঝে মাঝে a বলে ফেলতেছি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন জিনিসটা, যে আলফা কিউবের ভ্যালু আপনারা জানেন, কারণ দুইটার গুণফল করে, দুইটা মূলের গুণফল করে আলফা কিউবের ভ্যালুটা আপনারা বের করে নিয়েছেন 2 নম্বর সমীকরণে। বাট আলফা স্কয়ারের ভ্যালু যেহেতু জানেন না, এজন্য আমরা দেখুন যে 2 কিউ আলফা স্কয়ার হোল কিউব এবং আলফা কিউব হোল স্কয়ার সেম জিনিস, বিকজ আমরা জানি যে এই রকম অবস্থায় এরকম হোল থাকলে কিন্তু কি হয়, পাওয়ার গুণ হয়, অর্থাৎ আলফা 2 * 3 অর্থাৎ আলফা টু দি পাওয়ার 6, অথবা আলফা কিউব হোল স্কয়ারও কিন্তু সেম জিনিস, আলফা 3 * 2 অর্থাৎ আলফা টু দি পাওয়ার 6, একই কথা, দেখছেন। তো ঠিক আছে, হওয়ার পরে এখন আমরা দেখুন যে এই যে আলফা কিউব ভ্যালু জানি, আলফা প্লাস আলফা স্কয়ার জানি, সবগুলো ভ্যালু আমরা এখন বসাই দিলাম। বসানোর পরে তারপরে কিন্তু কি করব, আমরা 27 স্কয়ার এগুলো কি করব ক্যালকুলেটরের মাধ্যমে 9 কিউব সবগুলো কি করব, যোগ করব, মানে কি করব, স্কয়ার করে দিব। এই যে স্কয়ার গুলো করে দিলাম, দেখুন 729 করে হয়। তারপরে আমরা এটা কি করলাম, নরমাল যোগ যেটা করে নরমাল যোগ করলাম, অর্থাৎ 729 এখানে লসাগু হচ্ছে। তারপরে এখানে কি করলাম, এটা ভাগ করে গুণ করে আপনারা জানেন কিভাবে করতে হয়, তো এই জন্য আমি এটার কথা বলতেছি না। ফাইনালি আমরা এই 729টাকে এই পাশে ভাগ থেকে গুণ করে দিলাম, অর্থাৎ 0 হয়ে গেল। আর এই যে উপরে যেটা থাকলো সেটা থাকলো। এরপরে আমরা দেখতেছি যে এই যে এখানে a + b হোল স্কয়ারের ফর্মুলা যাচ্ছে, আপনারা জানেন ফর্মুলাটা, a + b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস হলো b স্কয়ার। তো এই ফর্মুলাটা এখানে দিচ্ছেন, আবার এখানে এই যে এখানে গুণ করা যাচ্ছে, এখানেও গুণ করা যাচ্ছে, গুণগুলো করবেন। সবগুলো গুণ টুন সবকিছু করার পরে আমরা দেখি এখানে কিন্তু যোগ বিয়োগ করা যায় অনেক কিছু, তাই না।
এই দেখুন 4 আছে, এই যে 18 পি আছে, এখানে আছে -27 পি, কত থাকলো 18 4 22 -27, তার মানে -5 পি থাকলো এখানে। আবার দেখুন এখানে পি স্কোয়ার তো একটাই আছে, তো পি স্কোয়ারের মতোই থাকলো। আবার এখানে 36 আর 40 আর 48, তাহলে আর এখানে -54, তার মানে -6। এই যে দেখুন সবকিছু হলো লেখার পরে এরপরে মিডল টার্ম আপনারা কিভাবে করতে হয় আপনারা জানেন, তো মিডল টার্ম আমরা করব। আবার ইচ্ছা করলে এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, আপনি কিন্তু দ্বিঘাত সমীকরণের এই যে সূত্রটা অ্যাপ্লাই করেও করতে পারেন, -b + √b² - 4ac ডিভাইডেড বাই 2a, এটা দিয়েও কিন্তু আপনারা করে ফেলতে পারেন, বাট এখানে বেটার হলো মিডল টার্ম করা। তো মিডল টার্ম করলে এখানে কি হবে বলুন তো, পি স্কোয়ার মাইনাস, এই যে দেখুন যদি এখানে 6 থাকে, 6 কে এমন ভাগে ভাঙাতে হবে, 6 কে আমরা কেমন করে ভাঙাবো, 2 3 দুগুণে 6 এভাবে লেখা যায়, তাই না? লেখার পরে আমরা এটাকে যেহেতু এখানে মাইনাস আছে, তো এটাকে আমরা এমন ভাগে ভাঙাবো যেন হলো দুইটার মধ্যে পার্থক্যটা কি হয়, এই যে কি হয় -5 হয়, তাই না? তাহলে দেখুন জিনিসটা কেমন করে করতেছি, তাহলে এই যে দেখুন -6p, এই যে দেখুন এই যে এখানে হচ্ছে -6p + p, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে -5p হচ্ছে, আর এখানে -6 হচ্ছে। এই দুটো বিয়োগ করলে দেখুন এটা হচ্ছে, তাই না? আবার এই দুটো গুণ করলে কি হচ্ছে, এই দুটার গুণফলের সমান হচ্ছে, ঠিক আছে? তো মিডল টার্ম সম্পর্কে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে মিডল টার্ম সম্পর্কে কিন্তু আমাদের চ্যাপ্টার রয়েছে অলরেডি আপনাদের ম্যাথমেটিক্সে, ওগুলো আপনারা দেখবেন। আর তারপরেও যদি সমস্যা থাকে আমাদের কিউ সেকশনে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া মিডল টার্ম বা আপনাদের যে টপিকগুলোতে একটু বেশি মনে হচ্ছে যে একটু আলাদাভাবে, মানে বইয়ের এই যে ফুল থিওরি কোর্সের বাইরে আপনাদের যে টপিকগুলো মনে হচ্ছে একটু আলাদাভাবে আলোচনা করা উচিত, সেগুলো আপনারা আমাদের লিস্ট করে দিতে পারেন, সেগুলোর উপরে আমরা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করার ব্যবস্থা করব। জাস্ট টপিক ওয়াইজ, একদম ফুল চ্যাপ্টার না, টপিক ওয়াইজ আমরা চেষ্টা করব করার। তো ঠিক আছে, এখন তারপরে আপনারা জানেন যে এই দুটার মধ্যে কমন নেওয়া যায় এবং এই দুটার মধ্যে কমন নেওয়া যায়। তো এখানে কমন নেওয়া যায় পি, তাহলে পি ইন্টু পি -6 হলো, আর এখানে 1 কমন নিলে পি -6 হলো। পরবর্তীতে আমরা জানি এই দুটার মধ্যে পি -6 যদি কমন নেই, তাহলে পি -6 ইন্টু পি + 1 হলে এরপরে আপনারা জানেন যে দুইটার গুণফল যদি শূন্য হয়, তাহলে হয় এটা শূন্য অথবা এটা শূন্য। তো সেটাই আমরা লিখলাম, হয় এটা শূন্য, পি + 1 = 0 অর্থাৎ পি = -1, অথবা পি -6 = 0 অর্থাৎ পি হলো 6। তার মানে আমি পি এর ভ্যালু এখানে দুইটা পাচ্ছি, তো পি এর মানটাই আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে পি = -1 অথবা 6। আমার অঙ্কটা এখানেই ফিনিশড। তো এই জন্যই বলি যে আপনি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন, আপনি এই যে এখানে জাস্ট দেখবেন যে আপনি কি করবেন, খাতা কলম নিয়ে আশা করি আপনি বসছেন, খাতা কলম দিয়ে আপনি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করেন, নিজে করার চেষ্টা করুন। যে সূত্রগুলো আছে সেগুলো আপনি কি করবেন, খাতায় একটা আলাদা পেজে সুন্দর মতো লিখে রাখুন, বা একটা চিকন একটা খাতা বানান, চিকন একটা খাতা বানিয়ে ওখানে জাস্ট আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের নেম দিবেন, সূত্রগুলো লিখবেন এবং সূত্রের এক্সপ্লেনেশনটা লিখে দিবেন ছোট্ট করে। এইভাবে যদি আপনি একটা সূত্রের খাতা বানিয়ে ফেলতে পারেন, শুধু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে না, ফিজিক্সের ক্ষেত্রেও, কেমিস্ট্রির ক্ষেত্রেও, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও বানিয়ে ফেললেন, আপনার কিন্তু এখনো কাজে লাগবে। এবং ভবিষ্যতে আপনি যদি আপনি বিএসসি বা এমএসসি করেন, সেই ক্ষেত্রে আপনি যদি এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করেন, এই ইকুয়েশনগুলো কিন্তু আপনার অনেক কাজে লাগবে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন যে পড়াশোনা জাস্ট স্ট্র্যাটেজির ব্যাপার, যে যত বেশি স্ট্র্যাটেজিক হবে সে কিন্তু তত বেশি ভালো করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ম্যাথে যাই এখন, চলুন। যেখানে বলা হয়েছে 4x² - 6x + 1 = 0, এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। তাহলে প্রমাণ করতে বলছে যে সমীকরণের মূলদ্বয় এখানে আলফা এবং বিটা দেওয়া আছে, এবং এখন আমাকে নতুন দুইটা মূল দেওয়া আছে, দিয়ে বলছে যে এই মূলদ্বয় বিশিষ্ট যে সমীকরণটা সেটা নির্ণয় করো। তো আমরা কিন্তু নর্মালি জানি যে কি করতে হয়, এই যে দুইটা মূল যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে সমীকরণ বের করার সিস্টেম কি, x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু x যোগ মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ এই দুইটা আমাকে একবার যোগ করতে হবে এবং একবার গুণ করতে হবে, তারপরে এই ইকুয়েশনের মধ্যে বসাতে হবে। আর যোগফল এবং গুণফলটা আমাকে একটু স্টাইল করে বের করতে হবে, সেটা কেমন করে, এই যে এইটার উপর ডিপেন্ড করে বের করতে হবে। তো ঠিক আছে, আমরা প্রথমে কি করি যা বলেন তো, এইটাকে x² + bx + c এর সাথে কম্পেয়ার করে a, b এবং c এর ভ্যালুটা লিখে নেই। লেখার পরে এই যে দেখুন লিখলাম, লেখার পরে মূলদ্বয়ের যোগফল কি হয়, মূলদ্বয়ের যোগফল এই যে প্রথমে আমরা এই মূল সমীকরণের মূলদ্বয় যেহেতু এই দুইটা, তো এই দুইটা নিয়ে এই সমীকরণের আমরা কাজ করতেছি। দুইটার মূলদ্বয়ের যোগফল, তার মানে এই দুইটা যোগ করলে কত হবে, -b/a। তো -b/a আমরা জানি এখানে b কত, -6, তাহলে মাইনাসে +6 হয়ে যাচ্ছে, তার মানে আর নিচে হলো 4 হয়ে যাচ্ছে, কাটাকাটি করে কিন্তু 3/2 হচ্ছে, যে দেখুন 4, এই যে 4, তাই না? আবার মূলদ্বয়ের গুণফল আমরা জানি যে এই দুইটা গুণ করলে আলফা বিটা সমান কত হচ্ছে, c/a, c হলো 1 আর a হলো 4, তার মানে 1/4। তো মূলদ্বয়ের যোগফল এবং গুণফল যদি হয়ে যায়, তাহলে আমার কিন্তু এই সমীকরণ নিয়ে কাজ শেষ। এখন আমরা এটা নিয়ে কাজ করি। এটা তাহলে আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল লাগবে, মূলদ্বয়ের গুণফল লাগবে। তাহলে চলুন আমরা মূলদ্বয়ের যোগফলটা বের করি। ঠিক আছে, ফার্স্টে আমরা লিখে নিলাম লাইনটা, লিখে আমরা মূলদ্বয়ের যোগফলটা বের করলাম, অর্থাৎ এই দুটো যোগ করলাম। যোগ করার পরে দেখুন এই
যে এইটা এবং এটাকে আমরা একপাশে আনি এবং এইটা এবং এটাকে একপাশে আনি। দেখুন আনার পরে কারণ কেন একপাশে আনলাম দেখুন, কারণ হলো আমরা এই যে দেখুন এইটার ভ্যালু কিন্তু আমরা জানি, কিন্তু এইটার ভ্যালু আমরা কি করব, এখানে আমরা নর্মাল যদি যোগ করি, দেখুন নর্মাল যোগ করলে এই যে দেখুন ফাইনালি কিন্তু আলফা বিটার ভ্যালু জানি, আলফা প্লাস বিটার ভ্যালু জানি, আলফা প্লাস বিটার ভ্যালু জানি। এখন জাস্ট কিন্তু খুব ইজি হয়ে গেল, জাস্ট আমি মানগুলো এই যে এখানে যেহেতু বের করছি এই মানগুলো এখানে বসালাম, বসানোর পরে ভাগ উল্টে গুণ হয়, আপনারা জানেন, বারবার একই কথা আমি আর বলতেছি না। ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে ফাইনালি দেখবেন যে, এবং ডাইরেক্ট কিন্তু এটা আপনি যে পুরো জিনিসটা ক্যালকুলেটরের মাধ্যমে বসায় কিন্তু এইখান থেকে আপনি ক্যালকুলেশন করে ফেলতে পারেন, আপনারা জানেন। তো ঠিক আছে, ফাইনালি আমাদের দেখুন কত আসে, 15/2 আসে। তো মূলদ্বয়ের যোগফল হয়ে গেল। এখন আমরা কি করব, মূলদ্বয়ের গুণফলটা বের করব। তো মূলদ্বয় এই যে মূলদ্বয় দুইটা দেখতেছেন আপনারা, এই দুইটার গুণফল, তো গুণফল করলাম, গুণফল করার পরে নরমাল গুণ করব। এই যে আলফা বিটা, আলফা ইনটু 1/আলফা মানে কি হচ্ছে, কাটাকাটি যে 1 থাকতেছে, আর এরপর দেখুন বিটা ইনটু 1/বিটা মানে কাটাকাটি যে 1 থাকতেছে, আবার দেখুন 1/আলফা ইনটু 1/বিটা মানে 1/আলফা বিটা হচ্ছে। হওয়ার পরে এখন দেখুন 1 আর 1 মিলে তো 2 লিখলাম, এবং এই যে দেখুন আলফা বিটার ভ্যালু আপনারা জানেন, এই যে আবার আলফা বিটার ভ্যালু কিন্তু আপনারা জানেন, জাস্ট এই যে বসানো হয়েছে মানগুলো, বসানোর পরে নরমাল ক্যালকুলেশন করলেন আপনি, এইটা জাস্ট ডাইরেক্ট যদি ক্যালকুলেটরে বসান ক্যালকুলেট করতে পারবেন। আর এই যে নরমাল যোগ বিয়োগ লসাগু, এটা তো আপনি যে জাস্ট এই যে এই ক্লাসে শিখতেছেন তা না, এটা জাস্ট কিন্তু আপনি যখন থেকে ম্যাথ করা শুরু করছেন, ক্লাস সম্ভবত 3 বা 2তেই সম্ভবত এই যে এই ধরনের ভগ্নাংশ যোগ করা শেখানো হয়। তো আপনারা আশা করি এগুলো সব খুব ভালো মতোই পারেন, এবং তারপরে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে আপনারা দেখুন যে আপনাদের এই জন্য আমি কি বলি, আপনাদের একটা ক্লাস শেষ হওয়ার পরে আপনি অন্য বইগুলো আপনি যদিও বিক্রি করে দেন, অন্তত 2-3টা বই আপনি রাখবেন, তার মধ্যে একটা হলো ইংলিশ গ্রামার বই, বাংলা গ্রামার বই এবং ম্যাথমেটিক্স বই, এই বইগুলো আপনারা রাখবেন। তাহলে কি হয়, মাঝে মাঝে কিন্তু মানুষের মাথায় হঠাৎ করে ক্যাচ নাও করতে পারে, সেক্ষেত্রে আমি যদি পুরোনো ক্লাসের বইটা একটু দেখে নিই, দেখে তাহলে কিন্তু আমার জিনিসটা আবার সহজে ক্যাচ হয়ে যাবে। কারণ এখন কিন্তু আপনাদের যেহেতু ওই ক্লাসের পড়াগুলো সব হয়ে গেছে, ওই বইটা আপনি যদি এখন দেখেন জাস্ট 2 মিনিটের দেখলেই আপনি কিন্তু এখন আপনার পুরো জিনিসটা আপনার মাথায় ক্যাচ করে ফেলবে, বিকজ আপনি কিন্তু ওই লেভেলে ম্যাচুরিটিটা এখন চলে আসছেন। তো ঠিক আছে, এখন আমরা কি করব, সমীকরণটা নির্ণয়ের সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় যোগফল ইনটু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল সমান হলো 0। তো ঠিক আছে, এক্স স্কোয়ার তো লিখলাম, মূলদ্বয়ের যোগফল একটু আগে আমরা বের করে ফেলছি সেটাও এখানে লিখলাম, ইনটু এক্স লিখলাম, প্লাস মূলদ্বয়ের গুণফল এই যে বের করছি লিখলাম। লেখার পরে এখানে কিন্তু আমরা কি করতে পারি, এই যে দেখুন 4, এখানে আমরা কি করতে পারি, নরমাল যোগ করলাম, 4 লসাগু নিলাম, নিয়ে দেখুন যে 4x স্কোয়ার মাইনাস এখানে কত 2, তার মানে 15 দুগুণে 30 মাইনাস 30, এখানে একটা x আছে কিন্তু, আবার দেখুন 4 গেল, এখানে থাকলো 25। তো ঠিক আছে, এই 4টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তার মানে 0 × 4 মানে 0, তার মানে থাকলো হলে এই পার্টটা থাকলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরবর্তী আমরা প্রশ্নে আমরা দেখতেছি 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0, একটা মূল দেয়া আছে আলফা, অপর মূলটা বলছে 4 আলফা কিউব মাইনাস 3 আলফা হবে। তো ঠিক আছে, চলুন আমরা দেখি আমরা কি করতে পারি। প্রথমে আমরা প্রদত্ত সমীকরণ যেটা আছে অবশ্যই আপনি দেয়া আছে দিয়ে লিখে ফেলবেন জিনিসটা। লেখার পরে একটা মূল এখানে দেয়া আছে আলফা, তো অপর মূলটা আমরা ধরে নিলাম কি বিটা। ঠিক আছে, এখন তাহলে মূলদের যোগফল আপনারা জানেন যে মাইনাস বি বাই এ, এটার আগে আপনারা এখানে লিখে ফেলবেন যে এ ইকুয়াল এখানে কত বলুন তো 4, তাই না, বি ইকুয়াল কত বলুন তো 2 এবং সি ইকুয়াল কত -1 লিখে ফেলবেন এই লাইনটা। তো লিখলেন আলফা প্লাস বিটা, এখন দেখুন এই যে এটা দেখে দেখে এখন আপনি জাস্ট বসাবেন। ঠিক আছে, এই লাইনটা লিখলে কিন্তু আপনার লেখা আপনার টিচারের জন্য সুবিধা, টিচার বুঝতে পারতেছে, আপনার নিজের জন্য সুবিধা, বিকজ বারবার এখান থেকে এ বি সি খুঁজে বের করা লাগতেছে না, আপনি এখান থেকে এই যে এইখান থেকে আপনি বের করতে পারতেছেন। তো ঠিক আছে, মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ কত, এই যে এরপরে কাটাকাটি যাচ্ছে যায় মাইনাস হাফ হচ্ছে জানেন, এরপরে হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা বিটার ভ্যালুটা আমরা এখানে বের করে নিলাম, কেন আমরা পক্ষান্তর করবো আর কি, সেই জন্য। এরপরে আলফা যেহেতু প্রদত্ত সমীকরণের একটা মূল, তাহলে সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি বলুন তো, এই এক্স এর জায়গায় আমরা আলফা বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সমীকরণটা সিদ্ধ হবে। তো দেখুন 4 আলফা স্কয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 ইকুয়াল 0, সেখান থেকে আমি দেখুন 4 আলফা স্কয়ার সমান 1 মাইনাস 2 আলফা মানে পক্ষান্তর করা হয়েছে। পক্ষান্তর করার পরে এখন দেখুন এই যে 4 আলফা কিউব মাইনাস 3 আলফা যেটা আছে, বাম পক্ষ যেটা আছে, বাম পক্ষ না তো এখানে যদি প্রমাণ করতে বলেনি, তো প্রমাণ করতে বলছে, বাট এখানে বাম পক্ষ ডান পক্ষ এরকম কিছু না। তো এটা আমরা লিখলাম, লেখার পরে এই দেখুন 4 আলফা কিউব, এটাকে আমরা কি লিখতে পারি, আলফা ইনটু 4 আলফা স্কয়ার। কেন লিখতে পারি বলুন তো, আলফা স্কয়ার ইনটু আলফা মানে কি, আলফা টু দি পাওয়ার 2 + 1 মানে আলফা কিউব, তার সাথে 4 গুণ আছে, সমস্যা নেই। তো লিখলাম, লেখার পরে এখন দেখি এই যে আমরা এই যে 4 আলফা স্কয়ারের ভ্যালু কিন্তু আমরা একটু আগে বের করে আসছি, সেটা এখানে বসাই দিলাম। বসানোর পরে এখন আমরা কি করতে পারি, নরমাল গুণ করব। নরমাল গুণ করার পরে এই যে এই পর্যন্ত আসলো, আসার পরে দেখুন এই যে এখানে কি করা যায়, মাইনাস করা যায়, মাইনাসের কাজটা আমরা করলাম। মাইনাসের কাজটা আমরা করার পরে তারপরে আমরা কি করব বলুন তো, এই যে 2 আলফা স্কয়ার সেটাকে আমরা একটু ভাঙিয়ে যদি এভাবে লিখি 4 আলফা স্কয়ার ইনটু হাফ, দেখুন এই যে কাটাকাটি যায় 2 আলফা স্কয়ারই আসে, সমান সমান কিন্তু করতে হবে, এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে। তো ঠিক আছে, করলাম। কেন এই কাজটা করলাম দেখুন বলুন তো, কারণ আমরা এই যে 4 আলফা
আলফা স্কোয়ার এই জিনিসটার ভ্যালুটা আমরা জানি এই জন্য। তো ঠিক আছে, এখন মানটা বসাইলাম, বসানোর পরে আবার কিন্তু ওই সেম ক্যালকুলেশন করলাম, মানে ভিতরকার গুণটা করলাম, মানে একই জিনিস। দেখুন এই যে এখানে আপনি যে কাজটা করেছেন, এই যে 4 আলফা স্কোয়ারের ভ্যালু আপনি বসাইছেন, এখানে আবার কিন্তু সেম 4 আলফা স্কোয়ারের ভ্যালুটাই আপনি বসালেন। ঠিক আছে, বসানোর পরে তারপরে ক্যালকুলেশন করে ফাইনালি দেখুন -1 আসে, যেটা হলো আমরা ধরে নিয়েছিলাম বিটা। তো বিটাটা সমান হয়েছে, এবং আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে বিটা এই সমীকরণের একটা মূল, তাহলে অপর মূলটা আমরা ধরে নিয়েছিলাম বিটা, এবং বিটাতে এটা সমান হয়েছে, তার মানে কিন্তু আমার অপর মূলটা 4 আলফা কিউব - 3 আলফা হয়ে গেছে। ওকে, তা আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে পরবর্তী ম্যাথটা দেখি। একটা সমীকরণের একটা মূল দেওয়া আছে 4, সি এর মান এবং অপর মূলটা নির্ণয় করা। জাস্ট সেম আগের মতো করেই আমরা কিন্তু অঙ্কটা করব। দেখুন আমরা প্রথমে ম্যাথটা বসালাম, একদম কিন্তু সেম ম্যাথ, খালি এখানে একটা জিনিস এক্সট্রা দিচ্ছে, সি এর মানটা বের করতে হবে। তো ঠিক আছে, আমরা এ বি সি এর ভ্যালুটা আমরা নিলাম, সি এর ভ্যালুটা আমরা নিলাম না, বিকজ সি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো ঠিক আছে, লেখার পরে আমরা একটা মূল যেহেতু দেওয়া আছে সেটা আমরা লিখলাম, এবং অপর মূলটা আমরা ধরে নিলাম আগেরটার মতোই সেম। তারপরে মূলদ্বয়ের যোগফল মানে -b/a আমরা জানি, তারপরে এখানে ভ্যালুগুলো বসালাম, ভ্যালুগুলো বসানোর পরে ক্যালকুলেশন করে বিটার ভ্যালুটা আমরা বের করে ফেললাম। দেখুন বিটার ভ্যালু 1 আসে, তার মানে আমি অপর মূল যেটা সেটা কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি। এখন আমরা সি এর মানটা বের করব, সেটা করার কিন্তু অনেকগুলো অপশন আছে। ইচ্ছা করলে আপনি এই মানটা কিন্তু আপনি এই সমীকরণের মধ্যে বসাই দিতে পারেন, সেখান থেকে সি বের হয়ে আসতে পারে। আবার যেখানে আপনি যদি এই 4 এখানে বসান, তাও কিন্তু সি এর ভ্যালু বের হয়ে আসতে পারে। তো দেখুন আমরা এখানে আবার যদি দুইটার মধ্যে গুণফল করে বের করিস, তাহলেও কিন্তু বের হয়ে আসতে পারে। তো আমরা এখানে দুইটার গুণফল করে সেখান থেকে বের করলাম, বের করার পরে দেখুন সি = 4 আসতেছে। আপনাদের এই সিস্টেমটা যদি আমি দেখাই, মনে করেন একটা মূল 4, তাহলে এটার মধ্যে যদি বসান তাহলে কি হবে বলুন তো? এক্স স্কোয়ারের জায়গায় হবে 4 স্কোয়ার - 5 × 4 যোগ সি = 0। কত আসে? 4 4 16 - 4 5 20 যোগ সি = 0। তার মানে অ্যাকচুয়ালি এখানে আসতেছে -4 + সি = 0। সেখান থেকে কিন্তু সি আলটিমেটলি 4ই আসে। দেখছেন মান কিন্তু সেম। একটা অঙ্ক বিভিন্নভাবে করা যায়, আপনার কাছে যেটা সহজ মনে হবে, যেটা করলে আপনার টাইম কম লাগবে, কারণ বিভিন্নভাবে করা গেলেও কিন্তু আপনার টাইমের একটা ফ্যাক্টর আছে। তো টাইম যেটাতে কম লাগবে এবং যেটা আপনার বুঝতে সুবিধা হবে, সেইভাবে আপনার কাজ করতে হবে। আবার টাইম কম লাগার জন্য যে আপনি একটা ডিফিকাল্ট নিয়মে আবার অঙ্ক করে দিয়ে আসবেন, সেটাও কিন্তু করা উচিত না। কারণ একটা ইজি ম্যাথ, সেটা যত বড়ই হোক, আপনার করতে যত সহজে এবং টাইমলি মানে কুইকলি করতে পারবেন। একটা ছোট ম্যাথ যদি ডিফিকাল্ট হয়ে থাকে, তাহলে কিন্তু ওটা করতে আপনার বেশি টাইম লাগবে, বেশি কষ্ট হবে। তো ঠিক আছে, সবকিছু চিন্তা ভাবনা করে ব্যালেন্সড ওয়েতে কিন্তু চলতে হবে। ওকে, তাহলে সবকিছু যদি আপনি ব্যালেন্সড ওয়েতে চলতে পারেন, তাহলে এখন আমরা সি এর মান এবং অপর মূলটা কত সেটা আমরা লিখে দিলাম সুন্দর মতো। এই যে এখানে লাস্টে নির্ণয় মান দিয়ে অথবা উত্তর লিখে আপনি করে ফেলবেন। করলে এখন আমরা তাহলে রচনামূলক প্রশ্নোত্তর সেগমেন্ট আমরা সেই সঙ্গে সঙ্গে শেষ করে ফেলেছি। এখন আপনাদের জন্য তাহলে কিছু সেলফ প্র্যাকটিস, আপনারা জানেন এই সেলফ প্র্যাকটিসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি আবার বলতেছি যে এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নের আলোকে এবং সামনে মানে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবেই আপনাদের এখানে সিলেক্ট করা হয়েছে, এবং আমরা কিন্তু মোটামুটি কম করেই গিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন সবগুলো ম্যাথ কভার করার। তো সবগুলো ম্যাথ যদি কভার করে থাকেন, এখন আপনাদের জন্য একদম ফাইনাল সেগমেন্টে আমরা চলে আসছি, যেখানে আমরা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তরের একটা সাজেশন দিয়ে দিচ্ছি। দেখুন একটা জিনিস, আমরা কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যেই আমরা কিন্তু সাজেশনটাও আপনাদের দিয়ে দিচ্ছি। তো এটা আপনাদের জন্য সুবিধা কি হচ্ছে, অন্যরা যেখানে সাজেশনটা আপনার পরীক্ষার আগে দৌড়াদৌড়ি করতেছে, সাজেশন স্যার দেন সাজেশন কই, এরকম কিন্তু আমাদের কাছে অনেক আসে যে ভাই একটা সাজেশন দিয়ে দেন, একটা সাজেশন দরকার আমার, এখন কি পড়বো, বিকজ এত ম্যাথ আমি করতে পারতেছি না। এই জন্য আমি আপনাদের সবার কথা চিন্তা করে আমি সাজেশন একটা অলরেডি তৈরি করে ফেলছি, যেটা আপনাদের জন্য আমি এখানে শেয়ার করতেছি। এছাড়াও এটা যে সাজেশন তা না, এরপরেও কিন্তু ফাইনালি আমরা পরীক্ষার আগে আবার কিন্তু একটা রিভিশন ক্লাসের আয়োজন করব, এবং সেখানেও কিন্তু আপনাদের জন্য সাজেশন থাকবে। সেখানে কিন্তু আমরা ফুল সবগুলো চ্যাপ্টার থেকে সাজেশন তৈরি করব, কিন্তু এইখানে কিন্তু আপনাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন থাকতেছে। তো এখন আপনারা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো প্র্যাকটিস করুন। অবশ্যই এগুলো কিন্তু হেলাফেলা করার জিনিস না, এগুলো কিন্তু অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই যে দেখুন অতি সংক্ষিপ্ত গেল, এরপর দেখুন রচনামূলক গেল, প্রত্যেক সেগমেন্টে কিন্তু এখানে আলাদা আলাদাভাবে সলভ করে মানে প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্নগুলো যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের কিউএ সেকশন আছে, আমরা ডেডিকেটেড প্যানেল আছে, এক্সপার্ট প্যানেল আছে, সবসময় আপনাদের জন্য আমরা প্রস্তুত রয়েছি আপনাদের সাজেশন করার জন্য। আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠুন, দেশ এবং জাতির জন্য কিছু করুন, দেশ এবং জাতিকে সমৃদ্ধির পথে নিয়ে যান, এই কামনা করে শেষ করছি।